অন করা যাবে না, এখন লাইভ ক্লাস চলবে। স্যার তোমরা আসো এখানে, তাই না? কমেন্ট কেন? ও মাই গড। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, অনলাইনে যারা যুক্ত হচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি। শোনা যাচ্ছে কিনা এখন একটু কমেন্ট করেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা, শোনা যায় কিনা একটু বলেন। আচ্ছা, অনেকেই লিখছেন আসসালামু আলাইকুম স্যার, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে শোনা যাচ্ছে না, তাই তো?
এখন বলেন শোনা যায় কিনা। আচ্ছা আমরা একটু ওয়েট করলাম যাতে স্টুডেন্টরা সবাই একটু যোগ হইতে পারে, একটু যুক্ত হইতে পারে, এই জন্য অনেকে যুক্ত হয়েছেন। ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ক্লিয়ার। 9টা 5 বাজে, এখনো কিন্তু অনেক বেশি বাজে না, আমরা ওয়েট করছি আপনাদের জন্যই। সবাই একটু যুক্ত হবেন, এই জন্য মূলত আমরা একটু ওয়েট করলাম। দেখেন আচ্ছা শোনা যাচ্ছে। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখেন আজকে আপনাদের ফার্স্ট লেকচার, যেহেতু ফার্স্ট লেকচার, আমরা প্রথম লেকচারে কিছু দিক নির্দেশনামূলক কথা বলি। তো দেখেন আপনাদের যে এই আন্তর্জাতিক অংশ, বেসিক্যালি আমি আন্তর্জাতিক অংশটা পড়াবো। আন্তর্জাতিক, এখন ব্যাপারটা একটু বুঝতে হবে আগে। বিসিএস এ আন্তর্জাতিক নামে একটা সাবজেক্ট আছে। যদি বিসিএস এর কথা বলি, একটু বিসিএস থেকে এই যে 10 থেকে 20 গ্রেড বলেন, অথবা আপনার নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, যাই বলেন, তো এই 10 থেকে 20 গ্রেড নিবন্ধন বা প্রাইমারি এইগুলোর সাথে একটু পার্থক্য আছে। একটু পার্থক্য না, অনেক পার্থক্যই আমি বলবো। দেখেন এই যে বিসিএস, যেটা বিসিএস, এটাকে বলা হচ্ছে মাদার অফ অল এক্সাম, মাদার অফ অল এক্সাম, সব পরীক্ষার মা। এখন কেউ যদি বিসিএস এর প্রিপারেশন নেয়, বলা হচ্ছে আলটিমেটলি তার সব ধরনের প্রিপারেশন হবে বিসিএস এর প্রিপারেশন নিলে। এখন এই যে বিসিএস এর যে সাবজেক্টগুলো আছে, এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান নামে কোনো সাবজেক্ট নেই। বিসিএস সাধারণ জ্ঞান নামে কোনো সাবজেক্ট নাই, আছে যেটাকে আমরা সাধারণ জ্ঞান বলি, সেটাই হচ্ছে বাংলাদেশ বিষয়ে বলি। একটা হচ্ছে বাংলাদেশ বিষয়ে বলি, বাংলাদেশ বিষয়ে বলি, আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি। বিসিএস এর কথা বলতেছি। দেখেন আচ্ছা যাই হোক, সেকেন্ড ক্লাস হোক, ফার্স্ট ক্লাস হোক, যাই হোক, আপনাদের টপিক নতুন, এটা একদমই নতুন একটা টপিক, কারোরই হয় নাই। তো আসেন বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, এটা বিসিএস এর কথা বলতেছি। দেখেন বিসিএস এর সাধারণ জ্ঞান নামে কোনো সাবজেক্ট নাই। বিসিএস এ যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি। এই বাংলাদেশ বিষয় বলির জন্য 30 মার্ক বরাদ্দ, আর আন্তর্জাতিক বিষয় বলি যেটা বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সেটার জন্য 20 মার্ক বরাদ্দ। এটা বিসিএস এর কথা বলতেছি। একটু পার্থক্য করার চেষ্টা করেন। দেখেন এটা হচ্ছে বিসিএস, কিন্তু আপনাদের 10 থেকে 20 গ্রেড বলেন, অথবা এনটিআরসিএ বলেন, অথবা প্রাইমারি বলেন, অথবা অন্য যে কোনো চাকরিতে, দেখেন তো ভাইয়া, আন্তর্জাতিক বিষয়াবলী বা বাংলার বিষয়াবলী কোনো সাবজেক্ট নাই। যেটা আছে সেটা হচ্ছে জিকে বা সাধারণ জ্ঞান। তো এই জিকে দুইটা পার্ট, একটা হচ্ছে বাংলার বিষয়াবলী, একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এটার দুইটার কম্বিনেশনে আমরা বলতেছি হচ্ছে জিকে। এটা কিসের জন্য? 10 থেকে 20 এনটিআরসি প্রাইমারি, এটার জন্য। কিন্তু বিসিএস এ কিন্তু সরাসরি জিকে নামে কিছুই নেই। বিসিএস এ যেটা আছে সেটা হচ্ছে বাংলার বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। এখন আসেন আপনাদের আসলে কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে। মনে রাখবেন ভাই, এত কম্পিটিটিভ জায়গা, এইখানে এত বেশি কম্পিটিশন, চাকরির ক্ষেত্রে এত বেশি কম্পিটিশন আপনার থাকবে। এইখানে যদি আপনি স্ট্র্যাটেজিক না হন, তাহলে আপনি চাকরি পাবেন না কখনোই। আনটিল ইউ বিকাম এ স্ট্র্যাটেজিক পারসন, আপনি কখনোই চাকরি পাবেন না। এই জন্য আপনাকে অবশ্যই স্ট্র্যাটেজিক হইতে হবে। এখন আসেন তাহলে কিভাবে স্ট্র্যাটেজিক হবেন। স্ট্র্যাটেজি হওয়ার অনেক ধরনের কৌশল থাকবে। স্ট্র্যাটেজি নিজেই একটা কৌশল, ওই কৌশলের জন্য আপনার কৌশল থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা শোনা কি যাচ্ছে না এখন? শোনা যায় কিনা এখন বলেন? সাউন্ড নাই। চক ভাই দেখেন তো সাউন্ড আছে কিনা। সাউন্ড আছে? আচ্ছা বলতেছেন ক্লিয়ার। যারা বলতেছেন শোনা যাচ্ছে না, একটু দেখেন আপনাদের ফোন ঠিক আছে কিনা। ওকে, তো দেখেন এই যে আপনাদের 10 থেকে 20 গ্রেড প্রাইমারি নিবন্ধন এই ধরনের যাই বলেন, এখানে আন্তর্জাতিক অংশ থেকে আপনি ধরেন আপনাদের পুরো জিকে থেকে যদি আমরা ধরি 20 মার্কের কোশ্চেন হবে, পুরো জিকে থেকে যদি ধরি 20 মার্কের কোশ্চেন, তাহলে ধরবেন বাংলাদেশ অংশ থাকবে 13 থেকে 14 মার্ক, 13 থেকে 14,
আর ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক অংশ থেকে থাকবে 7 বা 6 এরকম। অর্থাৎ আপনি অবশ্যই বাংলার বিষয়ে বলি বাংলাদেশ অ্যাফেয়ার্সে গুরুত্ব দিবেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কম গুরুত্ব দিবেন। এটুকু স্ট্র্যাটেজি যদি আপনার না থাকে, এই ধরনের কৌশল যদি আপনি না থাকে, আপনি আন্তর্জাতিকের কলেবর অনেক বড়। আন্তর্জাতিক আজকে যা কিছু পৃথিবীতে ঘটতেছে, এই মুহূর্তে যা ঘটতেছে সবকিছুই দেখবেন 1 সপ্তাহ পর 1 মাস পর আপনার বই পুস্তকে হাজির হবে। তো সেক্ষেত্রে আন্তর্জাতিকের কলেবর এত বেশি, এখানে যদি আপনি স্ট্র্যাটেজিক না হন, এখানেও যদি আপনি কৌশলী না হন, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। তো সেক্ষেত্রে আপনাদের যদি 20 বা 25 মার্কের কোশ্চেন হয়, মনে রাখবেন সেটা প্রাইমারি হোক, এনটিআরসি হোক বা যাই হোক, 10 থেকে 11 গ্রেডের 10 থেকে 20 গ্রেডের যাই হোক, যে কোনো পরীক্ষা হোক, মনে রাখবেন অবশ্যই বাংলাদেশ অংশ থেকে বেশি কোশ্চেন আসবে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশ অংশে অবশ্যই বেশি গুরুত্ব দিবেন, আন্তর্জাতিক অংশে কম গুরুত্ব দিবেন। এটা হচ্ছে প্রথম কৌশল। এখন আসেন ভাইয়া, আন্তর্জাতিকে আসলে কোন ধরনের প্রশ্ন আসে? আমরা জানি আন্তর্জাতিকের সিলেবাস অনেক বড় সিলেবাস। তো অনেক বড় সিলেবাস যদি হয়, কোন কোন টপিক গুলো পড়বেন? দেখেন আন্তর্জাতিকে আমরা সাধারণত কোন কোন টপিক গুলো পড়াই, আপনাদের সিলেবাস যেহেতু আছে, সিলেবাসে আপনারা জানেন আমাদের 1 নম্বর লেকচার আছে ভৌগোলিক পরিচিতি, আন্তর্জাতিক বিভিন্ন অঞ্চল পরিচিতি, বিভিন্ন নদ নদী প্রণালী। এরপর 2 নম্বর লেকচারে আমরা পড়বো বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠনের সদর দপ্তর, বিভিন্ন ধরনের সংগঠনের প্রতিষ্ঠার সাল, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য, এগুলা। ঠিক আছে? তো সব ধরনের যে টপিক গুলো আছে এর মধ্যে থেকে বাছাই করে আপনাদেরকে ইম্পর্টেন্ট টপিক গুলো পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, কেউ বলতেছেন শোনা যায়, কেউ বলতেছেন শোনা যায় না। এখন আমি কি করব বলেন? ম্যাক্সিমাম বলতেছেন শোনা যাচ্ছে, আবার কেউ বলতেছেন সাউন্ড নাই। আপনার নেট কানেকশন স্টেবল কিনা একটু চেক করেন প্লিজ, কারণ ম্যাক্সিমাম বলতেছেন শুনতে পাচ্ছি। ওকে, তো সেক্ষেত্রে আসেন আমরা সিলেবাস নিয়ে আপনাদের যে টপিকগুলো দেয়া আছে এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আন্তর্জাতিকের অনেক বেশি সিলেবাস থেকে এইগুলো হচ্ছে আমরা বাছাই করে আপনাদের জন্য দিছি, যাতে আপনি এখান থেকে কমন পান। মনে রাখবেন এত বড় টপিক, এত বড় সিলেবাস থেকে আপনি কোনটা পড়বেন কোনটা পড়বেন না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কি পড়বেন এটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি হচ্ছে কি বাদ দিবেন। সব পড়তেছেন, সব 14 গোষ্ঠী পড়তেছেন, তাহলে আপনি কমন পাবেন না। এক্ষেত্রে আপনাকে স্ট্র্যাটেজিক অবশ্যই হইতে হবে। ঠিক আছে? ওকে, আসেন তাহলে আমাদের প্রথম লেকচার। আজকে লেকচার যেটাই হোক, আপনাদের কারো এই লেকচার পড়ানো হয় নাই, বা হয়তো কারো হয়তো পড়তে পারেন, বাট রিপিট ক্লাস করবেন। আজকে লেকচারে অনেক কিছু আপডেট আছে, অনেক কিছু ম্যাক্সিমামই আপডেট। তো আপনার যদি কোনো ক্রমে যদি আপনি এই লেকচারটা করেও থাকেন, তাইলে হচ্ছে আবার এই লেকচারটা করবেন। ঠিক আছে? তো দেখেন আজকের লেকচারে আমরা মূলত যা পড়াবো, আমি যদি আপনার এক নজর বলি, আজকে যেগুলো পড়াবো একদম মূল যে টার্মগুলো পড়াবো সেটা হচ্ছে এক নজরে পৃথিবী সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। এক নজরে পৃথিবী, একদম পৃথিবীর একদম বেসিক কিছু ইনফরমেশন, পৃথিবী কিভাবে সৃষ্টি হইলো, এটার সাথে থিওরি জড়িত সেটা। এরপর পড়বো ভৌগোলিক পরিচিতি। এর মধ্যে থাকবে মহাদেশ, মহাসাগর, একদম সিম্পল, একদম বেসিক লেকচার, মহাদেশ, মহাসাগর। আচ্ছা, এরপর যেটা পড়বো বিখ্যাত নদ নদী। এখন দেখেন এই নদ নদীগুলো আন্তর্জাতিক নদ নদী হইতে হবে, কারণ আমি তো আর বাংলাদেশ পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি আন্তর্জাতিক। সেক্ষেত্রে আমি আপনাদের যে আন্তর্জাতিক নদ নদী আছে এইগুলো নিয়ে আলোচনা করব, বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা না। ঠিক আছে? তাহলে বিখ্যাত নদ নদী, বিশ্বের বিখ্যাত নদ নদী। এরপর প্রণালী, বিশ্বের বিভিন্ন বিখ্যাত প্রণালী। আর সীমারেখা। এ হচ্ছে আমাদের লেকচারের আউটলাইন। যদি শেষ পর্যন্ত, হ্যাঁ নিবন্ধন ক্লাস ভাইয়া, এটা নিবন্ধনের ক্লাস, যারা বলতেন প্রাইমারি ক্লাস সবারই ক্লাস। ঠিক আছে? তো দেখেন যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, তার এখান থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3 মার্ক কমন পাবেন। 2 থেকে 3 মার্কের কমন এখান থেকে পাবেন ইনশাআল্লাহ, চাকরির জন্য বলতেছি। তো দেখেন এক নজরে পৃথিবী, ভৌগোলিক পরিচিতি, মহাদেশ, মহাসাগর, বিখ্যাত নদ নদী, প্রণালী, সীমারেখা, এগুলো আমরা পড়াবো। ওকে, আসেন প্রথম যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে এক নজরে পৃথিবী। একদম পৃথিবী সম্পর্কে 2 একটা বেসিক ইনফরমেশন।
যেটা পরীক্ষা আসতে পারে, অনেক ইনফরমেশন থাকবে কিন্তু আমরা পড়বো না। ভাইয়া অনেক ইনফরমেশন আছে, আপনি কি পড়বেন বলেন? অনেক ইনফরমেশন আছে, কিন্তু এই ইনফরমেশন যদি সব পড়তে যান তাহলে আপনার কমন আসবে না। মনে রাখেন, এখন আপনার কিন্তু স্কলার হওয়ার টাইম নেই। আপনি যদি মনে করেন আপনি পইরে একদম উল্টে ফেলাইবেন, তাহলে মনে রাখেন নিজেই উল্টেই চিত্রাই থাকবেন। তো সেক্ষেত্রে সব পড়তে যাবেন না, পড়তে হবে কি একদম স্ট্র্যাটেজিক হইতে হবে আপনাকে। যেইগুলো পরীক্ষায় আসে সেই ধরনের তথ্য আপনাকে পড়তে হবে। সব পড়তে গেলে আপনি নিজেই ধরা খাবেন। এই জন্য পৃথিবী পরিচিতি নিয়ে অনেক কিছু পারবেন, অনেক কিছু জানবেন, অনেক কিছু জানার আছে, কিন্তু সব জানার কোনো দরকার নাই। অনেক কিছু ইনফরমেশন বইতে থাকবে, বাট সব জানার কোনো দরকার নাই। যেগুলো পরীক্ষা আসবে সেগুলোই পড়বেন। আসেন আমরা কিছু ইনফরমেশন পড়ি। পৃথিবী, এই পৃথিবী সৃষ্টি হয়েছে একটা থিওরির মাধ্যমে, যেটা বলা হচ্ছে যে থিওরিটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। বলছে যারা এই থিওরি প্রবর্তন করছে, জর্জ ল্যামেটার, বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ ল্যামেটার, সে বলছে পৃথিবী একটা সময় বড় একটা বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে। আমরা খুব বেশি ডিপলি আলোচনা করব না, বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে। এই বিস্ফোরণটাকে বলা হচ্ছে বিগ ব্যাং। তাইলে আমরা লিখতে পারি পৃথিবী সৃষ্টির সাথে জড়িত তত্ত্বের নাম বিগ ব্যাং তত্ত্ব। বিগ ব্যাং থিওরি। তো এই থিওরিটা আসলে কে দিল, কে প্রথম বলল যে এইভাবেই পৃথিবীটা সৃষ্টি হয়েছে একটা মহাবিস্ফোরণের মাধ্যমে? সেই ব্যক্তির নাম হচ্ছে জর্জ ল্যামেটার। বিগ ব্যাং থিওরির প্রবর্তক জি ল্যামেটার। উনি বেলজিয়ামের বিজ্ঞানী, বেলজিয়াম। তো দেখেন বিগ ব্যাং যে তত্ত্বটা আছে, এটার যে প্রবর্তক সে হচ্ছে বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ ল্যামেটার। কিন্তু একটা কনফিউশন আছে এখানে। কনফিউশনটা হচ্ছে অনেকবার পরীক্ষা আসছে বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে, সেক্ষেত্রে জর্জ ল্যামেটার বা জি ল্যামেটার। আবার আসছে বিগ ব্যাং তত্ত্বের সবচেয়ে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক মতামতটা কে দেন? এই যে জর্জ ল্যামেটার, সে তো এটার প্রবর্তন করছে, এই থিওরিটা সে দিছে ঠিক আছে, কিন্তু সে অত সায়েন্টিফিক, অত ভালোভাবে এটা প্রমাণ করতে পারেনি। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী আসলো, তার নাম হচ্ছে স্টিফেন হকিং। সেই স্টিফেন হকিং এসে এটা সবচেয়ে ভালো বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিল। তো দেখেন এইটা নিয়ে একটা কনফিউশন। তো লেখেন তাহলে বিগ ব্যাং থিওরির প্রবর্তক হচ্ছে জি ল্যামেটার। তবে এই তত্ত্বের বা এই থিওরির, এই তত্ত্বের সবচেয়ে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন স্টিফেন হকিং। কোন দেশের উনি? উনি হচ্ছে ইউকের বা যুক্তরাজ্যের। স্টিফেন হকিং তার বিখ্যাত বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থে আপনাদের কি এখানে বসতে কষ্ট হয়? আপনারা এখানে আসলে আমি আই কন্টাক্টটা ভালো করতে পারি আপনাদের সাথে। দেখেন এখানে বসতে পারেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। একটু আগেই বসেন দরকার হইলে। ওকে, দেখেন একটু কনফিউশন দেখেন। তো পৃথিবী, আমি যদি আবার একটু রিকল করার চেষ্টা করি, যে পৃথিবী সৃষ্টি হয় একটা থিওরির মাধ্যমে। বিজ্ঞানীরা যেই থিওরিটা দিছে, বলছে পৃথিবী একটা সময় যেই অবস্থায় থাকুক, এটা একটা মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। সেই মহাবিস্ফোরণটাকে বলা হচ্ছে বিগ ব্যাং। এই তত্ত্বটা প্রথম কে দিল জর্জ ল্যামেটার, সংক্ষেপে আমরা বলি জি ল্যামেটার। কোন দেশের বিজ্ঞানী উনি বেলজিয়ামের বিজ্ঞানী। কিন্তু উনি আসলে একদম সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। ওনার যে ব্যাখ্যা দিছে এটা আসলে অনেকেই গ্রহণ করে নাই। পরবর্তীতে
স্টিফেন হকিং যে যুক্তরাজ্যের যে বিজ্ঞানী, পদার্থবিদ আমরা জানি, স্টিফেন হকিং, সে আইসা তার যে বিখ্যাত গ্রন্থ এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থে সে কিন্তু এই ব্যাখ্যাটা দিছে। এই জন্য আমরা বলতেছি যে এই যে বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক হচ্ছে জি ল্যামেটার, কিন্তু সবচেয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেয় হচ্ছে স্টিফেন হকিং। ওকে, এইটুকু যদি হয়, এরপর দেখেন আমরা একটু সৌরজগতে আসি। সৌরজগতে গ্রহ দেখেন, আপনাদের কিন্তু এই যে সাধারণ জ্ঞানের মধ্যে বিজ্ঞানের দুই একটা কোশ্চেন ঢুকাই দেয়। আমি কিন্তু খালি এটা পড়াচ্ছি না। এটা সজল রাজভাই লাগছেন, এটা কি 10 থেকে 20 গ্রেডের ক্লাস? হ্যাঁ, 10 থেকে 20 গ্রেডের ক্লাস, ঠিক আছে। নিবন্ধনের ক্লাস, সবারই ক্লাস ভাই। এখানে আলাদা আলাদা গ্রুপ আছে, সবাই আছে, কমন টপিক একটা, ঠিক আছে। তো দেখেন সৌরজগতের এই যে দুই একটা বিজ্ঞানের কোশ্চেন দিয়ে দেয়, আবার দেখি দুই একটা আইসিটি কোশ্চেন দেয় না ভাই? দুই একটা আইসিটি কোশ্চেন দেয়, দুই একটা বিজ্ঞানের কোশ্চেন দেয়। আবার দেখা গেল সাধারণ জ্ঞান, তো সলিড সাধারণ জ্ঞান যেটা বাংলাদেশ অংশ থেকে তো দেয়, আন্তর্জাতিক অংশ থেকে দেয়। আইসিটি দুই একটা ঢুকাই দেয় না? দেয়। আবার বিজ্ঞানের দুই একটা ঢুকাই দেয় না? দেয়। কিন্তু এই জন্য আপনি একদম বেসিক জিনিসগুলো একটু জানি না রাখেন, ঠিক আছে। ওকে, তাইলে আসেন সৌরজগতে গ্রহের সংখ্যা। গ্রহের সংখ্যা কয়টি? গ্রহের সংখ্যা হচ্ছে 8টি। আমাদের সৌরজগতে গ্রহ আছে 8টা, ঠিক আছে। সৌরজগতে গ্রহ আছে 8টা। এই 8টা অনেকে পরে বুধ, আবার পরে শুক্র, আবার ইউরেনাস, এরকম করে পরে, তো মনে রাখতে পারে না। একটা ভালো সিস্টেমে মনে রাখবেন, সৌরজগতে গ্রহের সংখ্যা 8টা। মনে রাখবেন যেভাবে দেখেন, মঙ্গলবার থেকে শনিবার, ঠিক আছে। তাহলে বার তো আর নাই, গ্রহের সাথে বার নাই। তাহলে দেখেন আপনি মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত যান, অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। মঙ্গল থেকে শুরু করলে পর্যায়ক্রমে 5টা যাইতে পারবেন, মঙ্গলবার থেকে শনিবার, অর্থাৎ বার তো আর নাই। আর বোঝানোর জন্য বললাম, দেখেন মঙ্গল থেকে শনি, তাহলে যে মঙ্গল থেকে শনি, মঙ্গল বুধ, তাহলে এর মধ্যে কি হয়? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 5টা। দেখেন আপনি যদি আগে বলেন শনি, আবার যান ইউরেনাসে, আবার যান নেপচুনে, আবার আসেন পৃথিবীতে, আবার যান বৃহস্পতিতে, তাহলে এলোমেলো হয়ে যাবে। তাহলে এভাবে মনে রাখবেন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, অর্থাৎ মঙ্গল থেকে শনি, এখানে 5টা। প্লাস কি? প্লাস হচ্ছে পৃথিবী একটা গ্রহ, আমরা জানি পৃথিবী, ইউরেনাস, নেপচুন, 8টা। তাহলে মঙ্গল থেকে শনি, এটা মনে থাকলে আর বাকি 3টা আলাদা করে আপনি মনে রাখবেন। একটা তো জানিনি, একটা হচ্ছে আমাদের পৃথিবী, নেপচুন, আর হচ্ছে ইউরেনাস। আচ্ছা আচ্ছা, মামুন মিয়া লিখছেন প্লুটো কই গেল স্যার? ভালো কোশ্চেন করছেন। প্লুটো বিলুপ্ত হয়ে গেছে, প্লুটো তার মর্যাদা হারাইছে। বামন গ্রহ ছোট খাটো দেখতে, ভালো না, এই জন্য সে মর্যাদা হারাইছে। যাই হোক, যে কোনো কারণে হারাইছে, এটা নিয়ে আমাদের ঝামেলা নাই। কোন গ্রহ মর্যাদা হারাইছে তাহলে একটু লিখে না, নোট। প্লুটো মর্যাদা হারাইছে, প্লুটো গ্রহের মর্যাদা হারায়, তাহলে কিভাবে মনে রাখবেন ভাই? একটু দেখেন, আপনার না বুঝলে বলবেন, বারবার বুঝাবো, কোনো সমস্যা নেই। না নাই। আচ্ছা, আজকে ম্যানেজমেন্ট সোজা হয়েছে। আচ্ছা, যাই হোক, দেখেন তাহলে যদি জিজ্ঞেস করি ভাইয়া পৃথিবীতে গ্রহ আছে কয়টা, কি বলবেন? পৃথিবীতে গ্রহ আছে কয়টা? 0টা। কয়টা? আর পৃথিবী নিজে একটা গ্রহ, পৃথিবীতে কোনো গ্রহ? তাইলে দেখেন এরকম একটা কোশ্চেন, পৃথিবীতে গ্রহের সংখ্যা কয়টি? তাহলে এটা কিন্তু মেন্টাল এবিলিটির একটা কোশ্চেন ছিল, মনে রাখেন। এরকম কোশ্চেন করে আপনারা ধরা রাখতে পারেন, ক্লিয়ার? তো এই যে সৌরজগতে গ্রহের সংখ্যা আছে 8টি, মঙ্গল থেকে শনি, এভাবে মনে রাখবেন। পাশাপাশি আর 3টা, পৃথিবী, ইউরেনাস, নেপচুন। আর একটা গ্রহ যেটা মর্যাদা হারায় সেটা হচ্ছে
প্লুটো। ওকে, এইটুকু হইল। এখন আসেন ভাইয়া, সবচেয়ে ছোট গ্রহ, সবচেয়ে ছোট গ্রহ, সবচেয়ে ছোট গ্রহ বুধ। একদম এক নজর আমরা একদম যেগুলো আসার মতো, আমি কোনো অতিরঞ্জিত ইনফরমেশন আপনাদের দিব না, ঠিক আছে? আহসান হাবিব লিখছেন, এটা কি জব মেডিসিনের লাইভ ক্লাস? লাইভ ক্লাস না হলে আপনার কমেন্ট কেমনে পড়তেছি বলেন? সবচেয়ে ছোট গ্রহ বুধ, ব্র্যাকেটে লিখবেন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। আচ্ছা, সবচেয়ে ছোট গ্রহ বুধ, সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। এটাকে গ্রহরাজ বলে। একদম সিম্পল ইনফরমেশন, যেগুলো আসতে পারে সেগুলাই, এটাকে গ্রহরাজ বলে। পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ, সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ, তৃতীয় নিকটতম। পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ শুক্র। গ্রহ শুক্র, যাকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, কারণ পৃথিবী থেকে সবচেয়ে কাছেটা, যাকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ দেখেন ভাই, একদম সিম্পল ইনফরমেশন, একদম সিম্পল। রাসেল মিয়া লিখছেন, এটা কি প্রাইমারি ক্লাস? হ্যাঁ। তো দেখেন, আবার একটু রিকল করি। সবচেয়ে ছোট গ্রহ বুধ, যেটা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, এটাকে যেহেতু সবচেয়ে বড় এই জন্য গ্রহরাজ বলা হচ্ছে। সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ হচ্ছে পৃথিবী, আর সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ শুক্র, আর এই শুক্রটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। এই জন্য পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে। আর শুক্রটার অবস্থান সূর্য থেকে দ্বিতীয়। আশা করি এইটুকু বুঝতে পারছেন। আসেন এরপর পরে যেটা আছে, লাল গ্রহ বলা হয়, লাল গ্রহ বলা হয় মঙ্গলকে, লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। এরকম পরীক্ষা আসছে, বিসিএস আসছে, দেখেন নিচের কোন গ্রহের মাটি লালচে? মঙ্গল। মঙ্গলের মাটি হচ্ছে কি লালচে, তাহলে লাল গ্রহ বলা হচ্ছে মঙ্গলকে। সবুজ গ্রহ, সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে, ইউরেনাসকে বলা হচ্ছে সবুজ গ্রহ। সবুজ গ্রহ বলা হচ্ছে ইউরেনাসকে। এরপর দেখেন সবচেয়ে উত্তপ্ত গ্রহ, সবচেয়ে উত্তপ্ত গ্রহ শুক্র। এভাবে পরীক্ষা আসছে, দেখেন কোন গ্রহের তাপমাত্রা সবচেয়ে বেশি? শুক্রের। কোন গ্রহের তাপমাত্রা সবচেয়ে বেশি? শুক্রের। ঠিক আছে, তাহলে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে, সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে, সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্রকে আমরা আরেকটা নামে চিনি, শুক্রকে আমরা আরেকটা নামে চিনি। যখন সন্ধ্যার আকাশে থাকে তখন শুক্রকে আমরা বলি সন্ধ্যা তারা, যখন রাতের আকাশে থাকে তখন আমরা বলি শুক তারা। তাহলে শুক্রের অপর নাম, এটার অপর নাম, শুক্রের অপর নাম শুক তারা ও সন্ধ্যা তারা। শুক তারা ও সন্ধ্যা তারা নামে আমরা শুক্রকে চিনি। দেখেন একদম বেসিক কিছু জিনিস, শুক তারা ও সন্ধ্যা তারা।
হ্যাঁ, কারিমুল ইসলাম লিখছেন পৃথিবীর যমজ যমজ শুক্র। হ্যাঁ, জাহিদ হাসান বুধ সূর্যের সবচেয়ে কাছে হলো সবচেয়ে উত্তপ্ত শুক্র কেন? হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করছেন। দেখেন, তাপমাত্রা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। সূর্যের আলোর জন্যই যে তাপমাত্রা ডিপেন্ড করে ব্যাপারটা সেরকম না, অনেক কিছুর উপরে। ধরেন আমরা কার্বন নিঃসরণ করতেছি অনেক বেশি, তাই তো? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো আমরা নিঃসরণ করতেছি। এখন এই পদার্থগুলো কি করতেছে? সূর্যের আলোর কারণে যে তাপগুলো সৃষ্টি হইতেছে এগুলো ধরে রাখতেছে, এগুলো যাইতে পারছে না, পৃথিবীর তাপমাত্রা বাড়তেছে। তো দেখেন, সূর্যের আলোর জন্য সূর্যের কাছাকাছি কারণে তো অবশ্যই কি হবে? অবশ্যই তাপমাত্রা বাড়বে। এছাড়া অনেক রাসায়নিক পদার্থের জন্য দায়ী, হাইড্রোজেন, নাইট্রোজেন, অন্যান্য অনেক পদার্থ দায়ী। এই জন্য মূলত এটা না। ঠিক আছে, আশা করি উত্তরটা পাইছেন। নীলাকাশ, মার্জানা আক্তার, অহনা, ঠিক আছে, শিরিন আক্তার, যাই হোক। তো দেখেন ভাইয়া, এম কে মিলন খান, জয়লা খান, স্যার সব কমেন্ট পড়বেন প্লিজ, অবশ্যই সব কমেন্ট পড়বো। আমি দরকার হলে ক্লাস নিব না, বাট আপনাদের কমেন্ট আমি পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, চলে আসেন। এখন দেখেন, এই যে মঙ্গলকে বলা হচ্ছে লাল গ্রহ। দেখেন, মঙ্গলে ল আছে, এই জন্য লাল, এবার মনে রাখতে পারেন, লতে লাল। আবার ইউরেনাস দেখেন, শতে সবুজ, তাহলে এটাকে সবুজ গ্রহ, এবার মনে রাখতে পারেন। সবচেয়ে উত্তপ্ত গ্রহ শুক্র, এটার অপর নাম শুকতারা ও সন্ধ্যা তারা। এখন দেখেন একটা ইনফরমেশন, আমরা বললাম যে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। তাহলে সূর্যের সবচেয়ে দূরের গ্রহকে, সূর্য থেকে সূর্যের সবচেয়ে দূরের গ্রহ, সূর্যের সবচেয়ে দূরত্ব কার বেশি? নেপচুন। জাস্ট এইটুকু জানলে আপনার হবে। আমরা একদম বেসিক সায়েন্সের একদম বেসিক কিছু ইনফরমেশন জানলাম, একদম বেসিক। এটুকু লেখা হয়েছে কিনা বলেন? আচ্ছা, আপনারা যে যে ক্লাসের কথা বলতেছেন ভাই, সবার ক্লাসই এটা, সবার ক্লাস ভাই। আচ্ছা, ক্লিয়ার এইটুকু। তাইলে আমরা আবার একটু রিকল করার চেষ্টা করি যে পৃথিবী সৃষ্টি হইলো একটা থিওরির মাধ্যমে, বিগ ব্যাং থিওরি, যেটা প্রথম দিছে বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ ল্যামেটার, সংক্ষেপে আমরা বলতেছি জি ল্যামেটার। কিন্তু জি ল্যামেটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এটা দিতে পারে নাই। পরবর্তীতে যুক্তরাজ্যের বিজ্ঞানী স্টিফেন হকিং তার বিখ্যাত গ্রন্থ এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থে সে এটা ক্লিয়ার করছে। এজন্য বলা হচ্ছে বিগ ব্যাং থিওরির সবচেয়ে ভালো ব্যাখ্যা দিয়েছে কে? স্টিফেন হকিং। কোন গ্রন্থে? ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থে। আমরা দেখি সৌরজগৎ আছে, সৌরজগতে 8টা গ্রহ আছে। 8টা গ্রহ আপনি মনে রাখবেন, মঙ্গল থেকে শনি, অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এভাবে যদি মঙ্গল থেকে শুরু করেন, তাহলে আপনি শনিতে গিয়ে থামবেন। আর যদি আপনি শুরু করেন নেপচুন দিয়ে, এরপর আসেন মঙ্গলে, আবার যান প্লুটোর মধ্যে, প্লুটোর তো আর নাই, আবার আমি শুক্রের মধ্যে, এই ঝামেলার মধ্যে বেড়ে যাবেন। তাহলে মঙ্গল থেকে শনি, এরপর পৃথিবী, নেপচুন, ইউরেনাস। তাহলে এই 8টা গ্রহ, একটা গ্রহ তার কি করছে? একটা গ্রহ তার মর্যাদা হয়েছে প্লুটো। এরপর আমরা দেখলাম সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, কিন্তু সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, আবার কি বুধের কোনো কি নাই, কোনো উপগ্রহ নাই। এরপর বললাম আমরা সূর্য থেকে দ্বিতীয় কাছে, আমরা যদি আবার একটু এইদিকে আসি, দেখেন সূর্য থেকে দ্বিতীয় কাছে শুক্র, আবার শুক্রের সবচেয়ে কাছে পৃথিবী। পৃথিবী সূর্য থেকে তৃতীয় নিকটতম গ্রহ। যেহেতু পৃথিবীর সবচেয়ে কাছে শুক্র, এজন্য শুক্রকে বলা হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ। এরপর আমরা দেখেন, এরপর বললাম লাল গ্রহ বলা হয় মঙ্গলকে, সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে, সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্রের অপর নাম শুকতারা এবং সন্ধ্যা তারা। এরপর আমরা বললাম সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। এইটুকু জাস্ট আপনাদের মাথায় থাকতে হবে, ঠিক আছে? আরো অনেক ইনফরমেশন আছে। এখন আপনি যদি বলেন আমার সব পড়াইতে, এই জন্য আগেই বলছি, যদি বলেন সব পড়াইতে, এই জন্য আগেই বলছি যে আন্তর্জাতিক সিলেবাস অনেক বড়। কত বড় আপনি কল্পনা করতে পারবেন না। এখন যদি আমি সব পড়াইতে চাই, আপনাদের ক্লাস লাগবে 150 থেকে 200, বুঝতে পারছেন? এরকম তো পড়ানো সম্ভব না। এই জন্য আমাদেরকে অবশ্যই স্পেসিফিক ইনফরমেশন গুলো পড়াতে হচ্ছে, তবে যেইগুলো আসলে আসার মতো সেইগুলাই। এর বাইরেও যদি আপনার মনে হয় আপনি পড়বেন, অবশ্যই পড়বেন, এর বাইরে অবশ্যই পড়বেন, আর সেগুলো আপনি নিজের মতো করে পড়বেন।
একটা টিচার এখানে এসে 2-2.5 ঘন্টায় বা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সব কিন্তু আপনারা পড়াইতে পারবেন না, কোনোদিনই সম্ভব না। আর এত পড়ে তো আপনি কমনও পাবেন না, যেগুলো আসবে সেইগুলো আপনাকে পড়তে হবে। তাহলে এটা গেল। আসেন এক নজরে মহাদেশ, এক নজরে মহাদেশ একদম বেসিক জিনিস। এক নজরে মহাদেশ, দেখেন মহাদেশ আছে 7টা, মহাদেশ আছে 7টি। আপনি ভাইবেন না যে, আপনারা ভাইবেন না যে আমি আপনাদেরকে মহাদেশ শিখাবো। মহাদেশ শিখানো আমার উদ্দেশ্য না, কিন্তু আপনাদের যে পরীক্ষা ভাইয়া, এখানে কিন্তু মহাদেশ আছে নিচে কোন মহাদেশে কয়টা স্বাধীন দেশ, আমার উদ্দেশ্য সেটা। কোন মহাদেশে কয়টা স্বাধীন দেশ আছে, এটা কিন্তু 11-20 বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, যাই বলেন, এই পরীক্ষা কিন্তু আসে, ঠিক আছে। তাহলে মহাদেশ আছে 7টা। আবার আসে আয়তনের সবচেয়ে বড় মহাদেশ, যেমন 45-এর বিসিএস দিয়ে আসছে, আমি 45 বিসিএস এর কোশ্চেন আসছে যে পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটা, বিসিএস এর মতো কোশ্চেন। আমি 45 আমার প্রথম বিসিএস ছিল, এটাই দিছি। তো দেখেন এটা আসছে যে পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটা, একদম সিম্পল জিনিস, কিন্তু পরীক্ষার হলে দেখবেন মানে উল্টোপাল্টা হয়ে যাইতেছে, ঠিক আছে। তাহলে মহাদেশ আছে 7টা। আমরা যদি আয়তনের ভিত্তিতে লিখি, 1 নম্বরে এশিয়া। আপনার সবগুলো জানতে হবে না, আপনি জানবেন প্রথম কে, আয়তনের সবচেয়ে বড় কে, আয়তনের সবচেয়ে ছোট কে, এটা জানলে হবে। তারপরে আমরা জানলাম এশিয়া আয়তনের সবচেয়ে বড়, আফ্রিকা আয়তনের দ্বিতীয়, উত্তর আমেরিকা আয়তনের তৃতীয়। যদি এগুলো আপনার ওরকমে জানতে হবে না, প্রথমটা শেষেরটা জানবেন। আচ্ছা, দক্ষিণ আমেরিকা একটা মহাদেশ, 4টে গেল, 5টা। আয়তনে যদি আমরা বলি, আয়তনে যদি বলি, তাহলে এটা হচ্ছে অ্যান্টার্কটিকা আয়তনের ভিত্তিতে লিখলে 5টা। এরপর দেখেন ইউরোপ। আর যদি আমরা লিখি, এপাশে লিখি আমরা ওশেনিয়াটাকে, এপাশে লিখি ওশেনিয়া। এই 7টা মহাদেশ। এখন প্রত্যেকটা কয় নাম্বারে সিরিয়ালে আপনার মনে রাখার কোনো দরকার নেই ভাই। খেয়াল করেন, এশিয়া মহাদেশ আয়তনে প্রথম, আর ওশেনিয়া আয়তনে 7ম। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া। এইটুকু আবার মাথায় রাখতে হবে। ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে ওশেনিয়ার নামে কোনো মহাদেশ শেখানো হয় নাই, আমাদেরকে শেখানো হয়েছে অস্ট্রেলিয়া। মনে রাখেন, মহাদেশটার নাম হচ্ছে ওশেনিয়া। ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় যে দেশটা, সেটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। তো আমরা অনেকেই বলি মহাদেশটার নামই অস্ট্রেলিয়া, আসলে কিন্তু না। তো দেখেন, আয়তনের সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, আয়তনের সবচেয়ে ছোট হচ্ছে ওশেনিয়া। এরপরে যদি আপনি জানতে চান, তাইলে আয়তনের দ্বিতীয় বৃহত্তম কে, এটা মনে রাখেন, আফ্রিকা। আয়তনের দ্বিতীয় আফ্রিকা। তাহলে মহাদেশ 7টি, সবচেয়ে বড় মহাদেশ, এটা জনসংখ্যায় বলেন অথবা আয়তনে বলেন, সব দিক দিয়ে এশিয়া। বলা হচ্ছে এই 7টা মহাদেশের একটা মহাদেশ তো কোনো মানুষই নাই। কোনটায়? অ্যান্টার্কটিকায় কোনো মানুষই নাই, কোনো দেশ নাই। তাহলে এটা বাদ দিলেও বাকি 6টা মহাদেশ থাকে। এই 6টা মহাদেশের মধ্যে পৃথিবীতে যত জনসংখ্যা আছে, তার প্রায় 60% জনসংখ্যা এশিয়া মহাদেশ। বাকি 40% জনসংখ্যা বাকি সব মহাদেশ মিলে। চিন্তা করতে পারেন? তো দেখেন, এখান থেকে আমাদের শিখতে হবে কোন মহাদেশে কয়টা দেশ আছে। খেয়াল করেন তো ভাইয়া। তাহলে এশিয়া মহাদেশে স্বাধীন দেশ কয়টা, একটু মনে রাখেন, এইগুলো মনে রাখতে হবে। এইগুলো থেকে আপনাদের কোশ্চেন আসে। স্বাধীন দেশের সংখ্যা, এশিয়া মহাদেশ, এটা হচ্ছে আয়তনে, তাই না? আচ্ছা, এশিয়া মহাদেশ স্বাধীন দেশের সংখ্যা 44টা। এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা 44টি। আফ্রিকায় স্বাধীন দেশের সংখ্যা 54টি। উত্তর আমেরিকায় স্বাধীন দেশের সংখ্যা 23টি। দক্ষিণ আমেরিকায় স্বাধীন দেশের সংখ্যা 12টি। তাহলে টি লিখে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে, আবার বলবেন কি লিখছে এইটা। 12টি। অ্যান্টার্কটিকা আমরা জানি এখানে কোনো স্বাধীন দেশ নাই, কোনো জনসংখ্যা এখানে নাই, মাঝে মাঝে মানুষ যায়, এমনি থাকে, কিন্তু বসবাস যোগ্য না। ইউরোপ মহাদেশ স্বাধীন দেশের সংখ্যা 48টি। আর ওশেনিয়া যেটা আছে, ওশেনিয়া আপনাদের একটু দেখতে সমস্যা হইতে পারে। ওশেনিয়া স্বাধীন দেশ আছে 14টি। এখন খেয়াল করেন ভাইয়া, যারা যুক্ত আছেন খেয়াল করেন তো। আচ্ছা, এশিয়া মহাদেশে স্বাধীন দেশ আছে 44টা, আফ্রিকা আছে 54টা,
ইউরোপে আছে 48টা। তাহলে সবচেয়ে বেশি স্বাধীন দেশ আছে কিন্তু আফ্রিকায়। তাহলে খেয়াল করেন, সবচেয়ে বড় মহাদেশ এশিয়া হইতে পারে, সেটা জনসংখ্যায়ও আয়তনেও, কিন্তু সবচেয়ে বেশি স্বাধীন দেশ আছে কিন্তু কোথায়? আফ্রিকায় 54। এইটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসছে, ঠিক আছে? তো সবচেয়ে বেশি স্বাধীন দেশ কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে। কয়টা? 54টা। আচ্ছা, সবচেয়ে কম স্বাধীন দেশ আছে কোন মহাদেশে? সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকায় 12টি। তাহলে এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হইতে পারে, কিন্তু স্বাধীন দেশ সবচেয়ে বেশি আছে আফ্রিকায়। আচ্ছা, জাহিদ হাসান লিখছেন ইরান কি দক্ষিণ এশিয়ার দেশ? না, ইরান দক্ষিণ এশিয়ার দেশ না ভাইয়া, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ, ঠিক আছে? তাহলে 7টা মহাদেশ গেল। মনে রাখবেন, সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, সবচেয়ে ছোট ওশেনিয়া, আর সবচেয়ে বেশি স্বাধীন দেশ আছে আফ্রিকা মহাদেশ। গেল আমাদের মহাদেশ। আসেন এক নজরে মহাসাগর। এক নজরে মহাসাগর। মহাসাগর, এক নজরে মহাসাগর। তাহলে মহাসাগর আছে 5টা। মহাসাগর আছে 5টা। আচ্ছা, একজন বলছেন যে লেকচারটা হয়তো হয়েছে, যার হয়েছে অনেক কিছু পাবেন, নতুন পাবেন, কোনো টেনশন করেন না, প্রণালী টনালী অনেক কিছু নতুন পাবেন, ঠিক আছে? এক নজরে মহাসাগর। তাহলে আমরা দেখি প্রশান্ত মহাসাগর, প্রশান্ত, আটলান্টিক মহাসাগর 5। প্রশান্ত, আটলান্টিক। এরপর দেখেন ভারত মহাসাগর, ভারত, ভারত মহাসাগর। তাহলে এগুলো সবই মহাসাগর। এরপর দেখেন দক্ষিণ মহাসাগর, দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক, অ্যান্টার্কটিক, দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক। আর উত্তর মহাসাগর, উত্তর মহাসাগর বা আর্কটিক। আপনি ভাবতে পারেন আপনারা মনে হয় মহাসাগর শিখাই আমি, না, মহাসাগর শিখাই না। দেখেন এরকম প্রচুর কোশ্চেন আসছে, প্রচুর কোশ্চেন আসছে। খেয়াল করেন ভাই, এরকম প্রচুর কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে বড় সাগর কোনটা, আর পৃথিবীর সবচেয়ে ছোট সাগর কোনটা, ঠিক আছে? সাগর, মহাসাগর। তাহলে দেখেন প্রশান্ত মহাসাগর যদি আয়তন বলি বা গভীরতায় বলি, আয়তন ও গভীরতায় দুইটাই সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়, আমরা লিখলাম সবচেয়ে বড়, সবচেয়ে বড় মহাসাগর, সবচেয়ে বড়। তাহলে প্রশান্ত সবচেয়ে বড়। আর আপনি জানবেন সবচেয়ে ছোট কোনটা, উত্তর মহাসাগর বা আর্কটিক সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। দেখেন তাহলে সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত, সবচেয়ে ছোট মহাসাগর উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর। এখন উত্তর মহাসাগরের অপর নাম কি? আচ্ছা, মামুন আল মাহমুদ লিখছেন স্যার মেহেরবানি করে প্রণালীটা ভালো করে বুঝিয়ে দিবেন। হ্যাঁ, প্রণালীটা ভালো করে বুঝিয়ে দেবো। ভূমধ্য সাগর নাই, ভূমধ্য সাগর তো সাগর ভাই, আমরা তো মহাসাগর পড়াচ্ছি, আমরা মহাসাগর পড়াচ্ছি। আচ্ছা, সাইফুর রহমান সজীব লিখছেন মধ্যপ্রাচ্য কোন মহাদেশে? মধ্যপ্রাচ্য এশিয়া মহাদেশে ভাইয়া। আমরা এই মধ্যপ্রাচ্যের ইস্যুটা নিয়ে একটা লেকচার দিব আপনাদের, ঠিক আছে? যারা পুরান গাছ তাদের হয়েছে, আপনাদের একটা লেকচার দিব, যেহেতু নতুন এরপর হবে। তো দেখেন প্রশান্ত সবচেয়ে বড়, আটলান্টিক, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর। দেখেন অ্যান্টার্কটিক নামক যেটা, এটা হচ্ছে মহাসাগর অ্যান্টার্কটিক। এটার সাথে যদি আপনি আকার দিয়ে দেন তাহলে অ্যান্টার্কটিকা হয়। অ্যান্টার্কটিকা কিন্তু মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ, কিন্তু অ্যান্টার্কটিক হচ্ছে মহাসাগর। অ্যান্টার্কটিক কোন সাগরের অপর নাম? দক্ষিণ মহাসাগরের অপর নাম কিন্তু অ্যান্টার্কটিক। আর উত্তর মহাসাগরের অপর নাম হচ্ছে আর্কটিক, মনে রাখেন। সবচেয়ে ছোট সাগর হচ্ছে আর্কটিক, আর সবচেয়ে বড় সাগর হচ্ছে প্রশান্ত। তাহলে আর্কটিকের অপর নাম উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগরের অপর নাম অ্যান্টার্কটিক। ভাইয়া মনের ভুলেও অ্যান্টার্কটিকা দিয়েন না। অ্যান্টার্কটিকা দিলেই কি হবে? অ্যান্টার্কটিকা দিলেই কিন্তু, অ্যান্টার্কটিকা দিলেই কিন্তু আপনার মহাদেশ হয়ে যাবে। অ্যান্টার্কটিক দক্ষিণ মহাসাগরের অপর নাম, আর আর্কটিক উত্তর মহাসাগরের অপর নাম। তাইলে আমরা বলতে পারি সবচেয়ে বড় সাগর কোনটা? প্রশান্ত। সবচেয়ে ছোট সাগর আর্কটিক বা উত্তর। ক্লিয়ার? এখন আসেন, এখান থেকে আরো বেশি কোশ্চেন আসে কোনটা? কোন সাগরের সবচেয়ে গভীরতম জায়গা কোনটা?
কোন সাগরের গভীরতম জায়গা? কোন সাগরের গভীরতম জায়গা কোনটা? তাহলে আমরা এখানে টান দিয়ে লিখি গভীরতম জায়গা। কোন সাগরের গভীরতম জায়গা একসাথে লিখে দিই আমরা, গভীরতম স্থান, গভীরতম জায়গা। তো দেখেন প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়, এটার গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেন্স। মারিয়ানা ট্রেন্স, মারিয়ানা ট্রেন্স। এটার গভীরতা 11,034 মিটার। একটু খেয়াল করেন, এটা শুধু এইটার গভীরতা জানলে হবে, 11,034 মিটার। এটাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা। পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা বলা হচ্ছে মারিয়ানা ট্রেন্সকে, মারিয়ানা ট্রেন্স, মারিয়ানা ট্রেন্স। এটা একটু নোট লিখবেন, পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা, পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা এই মারিয়ানা ট্রেন্স। কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা। আচ্ছা রাজু আহমেদ স্যার আরব সাগর বলুন। দেখুন সেগুলো তো সাগর, আমরা তো পড়াচ্ছি মহাসাগর। জুয়েল রানা স্যার সিটের মধ্যে পড়াগুলো সিটের মধ্যে আছে। অমর ভাই লাগছেন পিডিএফ পাওয়া যাবে না, বইতে আছে, সব বইতে পাবেন। ঠিক আছে। রোমানা বেগম খুব সুন্দর হয়েছে স্যার। আচ্ছা এইচ এম বারিক লিখছেন, অসাধারণ স্যার, থ্যাংক ইউ। ওকে আসেন দেখেন, তাহলে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম মারিয়ানা ট্রেন্স, গভীরতা 11,034 মিটার, 11,034 মিটার। এটাই কিন্তু পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা। মাঝে মাঝে আসে পৃথিবীর গভীরতম জায়গার নাম কি? মারিয়ানা ট্রেন্স বা মারিয়ানা খাত, মারিয়ানা খাত। দেখেন তো ভাই 11,034 মিটার, এটা যদি ফুটে বলেন তাহলে 36,000 ফুটে দাঁড়ায়, 36,000 ফুটের বেশি। পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা বলা হচ্ছে এভারেস্টকে। কাকে বলেন তো? এভারেস্টকে। পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা এভারেস্টকে বলা হচ্ছে। এর উচ্চতা 29,000 ফুট। কয় হাজার ফুট? 29,000 ফুট। কিন্তু এই মারিয়ানা ট্রেন্স 11,034 মিটারকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে এটা দ্বারা 36,000 ফুটে। কয় হাজার ফুট? আর পৃথিবীর সবচেয়ে উচ্চতম জায়গা, আচ্ছা 11,033, হ্যাঁ এটা বিতর্ক সাপেক্ষে, মনে রাখেন বিতর্ক সাপেক্ষে। কোথাও 11,033 লেখা, কোথাও 34 লেখা, তবে ম্যাক্সিমাম জায়গায় 34 লেখা। 11,033 যদি অপশনে থাকে তাহলে সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা সংগ্রাম লিখছেন স্যার একটু বড় করে লিখেন। আচ্ছা বড় করে লিখবো, কোনো সমস্যা নেই। তো দেখেন পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত যে মারিয়ানা ট্রেন্স, আর পৃথিবীর সবচেয়ে উচ্চতম যে জায়গা সেটা হচ্ছে এভারেস্ট, 29,000 ফুট। আর মারিয়ানা খাত হচ্ছে 36,000 ফুট, এরও বেশি। পুরো একটা এভারেস্টে যদি মারিয়ানা ট্রেন্সের মধ্যে ঢুকিয়ে দেন এরপর 7,000 ফিট খালি থাকে। চিন্তা করতে পারেন তাহলে কত গভীরতম জায়গা, অনেক বেশি গভীরতম জায়গা। এখন এই জায়গায় এত গভীরে, পানি থেকে এত নিচে, এত গভীরে কোনো মানুষ গেছে কিনা? গেছে, অনেক মানুষ গেছে, অনেকে গেছে। কিসে কইরা? সাবমেরিনে কইরা। বলা হয় এখানে পানির চাপ এত বেশি, এই মারিয়ানা ট্রান্সে পানির চাপ এত বেশি, কেউ যদি খালি যায়, অর্থাৎ কোনো মানুষ কোনো প্রোটেকশন ছাড়া এমনিতে যদি যায় তাহলে তার হাড্ডি কেড্ডি একই যাবে বাইনি, এত বেশি পানির চাপ। কিন্তু এরপরেও মানুষ এখানে গেছে কিভাবে? সাবমেরিনে চইরা। আমরা জানি টাইটানিক যেখানে ধ্বংস হয়ে যেখানে আছে সেখানেও মানুষ গেছে। ঠিক আছে। তো এইভাবে গেছে। আপনাদের বলছি শাখাওয়াত, আপনাদের বলছি যে হাইলাইটে দেখা থাকুক এটা বিতর্ক সাপেক্ষে। অনেক জায়গায় 11,034, 11,033 যেটা পড়েন আপনি, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আসেন তাহলে পৃথিবীর সবচেয়ে বড় যেই খাতটা, পৃথিবীর সবচেয়ে গভীরতম খাতের নাম মারিয়ানা ট্রেন্স। কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। গভীরতা 11,034 অথবা 11,033। ক্লিয়ার? মারিয়ানা ট্রেন্স। আসেন আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম খাতের নাম কি? আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম খাতের নাম হচ্ছে পুয়ের্তো রিকা। পুয়ের্তো রিকা একটা বিসিএস আসছে, বিভিন্ন চাকরি পড়ে। পুয়ের্তো রিকা, যার অপর একটা নাম আছে নায়ার্স। তাহলে যদি বলি আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম কি, সেটা হবে পুয়ের্তো রিকা বা নায়ার্স। পুয়ের্তো রিকা বা নায়ার্স। ঠিক আছে। আসেন ভারত মহাসাগর। ভারত মহাসাগরের সবচেয়ে গভীরতম খাত হচ্ছে জাভা খাত। জাভা খাত, যার আর একটা নাম আছে সেটা হচ্ছে সুন্দা খাত। সুন্দা খাত, যার আরেকটা নাম হচ্ছে সুন্দা খাত। দেখেন দক্ষিণ মহাসাগরে সেরকম কোনো খাত নাই যেটা আমরা পড়াইতে পারি।
আর উত্তর মহাসাগরে যেটা খাত আছে সবচেয়ে গভীরতম খাত, সেটা নাম আমরা যে এইদিকে লিখি সেটা হচ্ছে ইউরেশিয়ান বেসিন। ইউরেশিয়ান বেসিন, ইউরেশিয়ান বেসিন। দেখেন 5টা মহাসাগরের 4টা মহাসাগরের গভীরতম খাত আমরা পড়াইছি। আবার বলি, যাদের দেখতে একটু কষ্ট হইতে পারে তাদেরকে আবার তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি। দেখেন তো ভাইয়া, মহাসাগর হচ্ছে 5টা, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত। আমরা লিখছি একপাশে 2টা মহাসাগরেরটা লিখছি প্রশান্ত, আর পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর হচ্ছে আর্কটিক বা উত্তর মহাসাগর। ঠিক আছে, এখন এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম যেই খাতটার নাম সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। বলা হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত, যার গভীরতা 11,034 মিটার। মিটার, ফুট কিন্তু বলি নাই, ফুট হিসাব করলে 36,000 প্লাস ফুট। ঠিক আছে, আটলান্টিক মহাসাগরের একটা গভীরতম খাত আছে যেটার নাম হচ্ছে পুয়ের্তো রিকা, বা এটার অপর নাম হচ্ছে নায়ার্স। অপর নাম কি? নায়ার্স। ভারত মহাসাগর, ভারত মহাসাগর যেটা গভীরতম খাত সেটার নাম হচ্ছে জাভা খাত, এটাকে আমরা আবার বলতে পারি সুন্দা খাত। আচ্ছা, দক্ষিণ মহাসাগরের সেরকম উল্লেখযোগ্য কোনো খাত নাই যেটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, উত্তর মহাসাগর যেটা সবচেয়ে ছোট মহাসাগর বা আর্কটিক, সেটার যে খাতটা আছে সেটার নাম হচ্ছে ইউরেশিয়ান বেসিন। এইটুকু যদি বুঝেন তাইলে লেখেন ডান, এইটুকু বুঝলে লেখেন ডান। এটুকু বুঝছেন কিনা বলেন? এইটুকু বুঝলে ডান লিখেন। ওকে, ডান, তাহলে ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আসেন ভাইয়া, তাহলে আমাদের এক নজরে দেখেন বেসিক জিনিস, বাট এইগুলো নিয়েই আপনার ইনফরমেশন সৃষ্টি হয়। দেখেন এইগুলো হচ্ছে একদম বেসিক, এইগুলো থেকেই কিন্তু ইনফরমেশন সৃষ্টি হয়। আপনি যদি এগুলো না বুঝেন তাহলে কিন্তু ঝামেলা। আচ্ছা আসেন, নদ নদী। নদ ও নদী, নদ ও নদী। এখন ভাইয়া নদ নদীতে আমি যেহেতু আন্তর্জাতিক অংশ পড়াই, অবশ্যই আন্তর্জাতিক নদ নদী, অবশ্যই আন্তর্জাতিক নদ নদী। এটা বাংলাদেশি কোনো নদ নদী না, মনে রাখেন, আন্তর্জাতিক নদ নদী, আন্তর্জাতিক নদ ও নদী। আচ্ছা আসেন, তাইলে নদ ভার্সেস নদী পার্থক্যটা কি? কখনো বলতেছি আমরা নদ, আবার কখনো বলতেছি নদী, পার্থক্যটা কি আসলে? নদ নদীর মধ্যে পার্থক্যটা কি দেখেন। আচ্ছা, রেজাউল করিম লিখছেন আর্কটিক, বুঝি না। আর্কটিকের অপর নাম হচ্ছে উত্তর মহাসাগর। উত্তর মহাসাগর, আর্কটিকের অপর নাম উত্তর মহাসাগর, আর এটা গভীরতম জায়গার নাম হচ্ছে ইউরেশিয়ান বেসিন। আসেন ভাইয়া, আসেন এখানে নদ ও নদীর মধ্যে পার্থক্য খেয়াল করেন। নদ ও নদীর মধ্যে পার্থক্য, অনেকে বলে নদের শাখা প্রশাখা নাই, নদীর শাখা প্রশাখা আছে। অনেকে বলে নদ ছোট, নদী বড়। ঠিক আছে, নদ ছোট, নদী বড়। এখন আসলে এরকম কোনো পার্থক্য নেই। দেখেন নদ ও নদীর পার্থক্য, নদ ও নদীর এই যে পার্থক্যটা ব্যাকরণগত। পার্থক্যটা নদ ও নদীর পার্থক্য ব্যাকরণগত, শুধুমাত্র ব্যাকরণগত। ব্যাকরণ কেমন আপনি চিন্তা করেন, উপমহাদেশে আমাদের যে বাংলা ভাষা, এইসব ভাষায় খেয়াল করেন তো, এইসব ভাষায় বা হিন্দি ভাষায় ছেলেদের নামের শেষে, ছেলেদের নামের শেষে আমি যদি বলি ছেলেদের নামের শেষে, খেয়াল করেন তো, মিলাই দেখেন, ছেলেদের নামের শেষে, ছেলের মানে পুরুষ, ছেলেদের নামের শেষে শূন্য বা অবিভক্তি থাকে, অর্থাৎ শূন্য বিভক্তি, কিছু থাকে না বা অ থাকে ছেলেদের নামের শেষে। আর মেয়েদের নামের শেষে, মেয়েদের একটু বোঝার চেষ্টা করেন, মেয়েদের নামের শেষে, মেয়েদের নামের শেষে থাকে উ থাকতে পারে, আ থাকতে পারে, ই থাকতে পারে, উ আ ই। এই যে এই টাইপের যে সাউন্ড গুলা, এইগুলো আসলে মেয়েদের নামের শেষে থাকে। এই বিভক্তিগুলো মেয়েদের নামের শেষে, উ ই আ, এইগুলো মেয়েদের নামের শেষে থাকে। যদি একটা মেয়ের নাম বলি, ধরেন রুমি, রুমি, লাস্টে কি আছে? মি, মজক ই, তাহলে ই বিভক্তি আছে, ইকার আছে, তাহলে মেয়েদের নাম। কি নাম? মেয়েদের নাম। রুমি মেয়েদের নাম। ধরলাম আমরা ফারহানা, 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 নজক আ, শেষে কি আছে? আ, তাহলে মেয়েদের নাম। আচ্ছা, ফারহানা শেষে কি আছে? আ, তার মানে মেয়েদের নাম ফারহানা। আচ্ছা, এটা যদি শেষে আ না দেন তাহলে কি হয়? ফারহান। তাহলে ফারহান কি হয়ে যায়? ফারহানের শেষে কি আছে? আ আছে,
নাই। তার মানে নাসির স্যার আছে আবার বিভক্তি ভালো বুঝাইতে পারে, যদিও আমার উদ্দেশ্য হচ্ছে নদ নদীর পার্থক্যটা বোঝানো। তাহলে এই পুরুষবাচক যেগুলা সেগুলোর শেষে আমরা দেখি শূন্য বিভক্তি থাকে সাধারণত, আর এই নারীবাচক যেগুলা এগুলোর শেষে কি থাকে? রস্যু, স্বরে আ, রশ্মি, এগুলা। ঠিক আছে। আবার আবার একটা মেয়ের নাম বলো তো, তোমার নাম কি বলো? সাবিবা। এই যে সাবিবা, সাবিবা, তাহলে বা শেষে কি আছে? আ, কি আছে? তার মানে মেয়ের নাম না? তোমার নাম জানো কি? আরিয়ান। তাহলে এই যে আরিয়ান, শেষে কিছু নাই, শূন্য বিভক্তি, তাই তো? তাহলে দেখো এই টাইপের বাংলা ভাষা, হিন্দি ভাষা এই টাইপের যেগুলো আছে সেগুলো হচ্ছে কি? এখন দেখেন ভাই, যেগুলোর নামের শেষে শূন্য বা অ আছে সেগুলো কি? নদ। আর যেগুলোর শেষে স্বরে আ, রশ্মি এইগুলো আছে এগুলো হচ্ছে নদী। এখন নদ নদীর নামের শেষে সেম জিনিস, পদ্মা। পদ্মা শেষে কি আছে? আ, পদ্মা আ আছে, তার মানে নদী হয়ে যাবে। পদ্মা কি হয়ে যাবে? নদী, পদ্মা নদী। ওকে। তাহলে যদি আমরা বলি কুমার, কুমার, কুমার কি হবে? নদ নাকি নদী? কুমার। এমনি তো কুমার পুরুষবাচক, তাহলে কুমার কি? নদ। কুমার কি? নদ। আচ্ছা, যদি বলি ব্রহ্মপুত্র, ব্রহ্ম কি? পুত্র, তাহলে শব্দটাই তো পুত্র, পুরুষবাচক, তাহলে কি হবে? নদ। পুরুষবাচক কি হইলে কি হবে? নদ। আর যদি স্ত্রীবাচক হয়? কিসের ক্ষেত্রে? বানানের ক্ষেত্রে, শুধুমাত্র ব্যাকরণগত, আর কিছু না। এই কিসের কিসের? ব্যাকরণগত। তোমরা কথা বলো, তোমরা বললে আবার ঝামেলা হয়েছে। ঠিক আছে। তাহলে ব্যাকরণগত, পদ্মা, কুমার নদ, ব্রহ্মপুত্র নদ। যদি বলি বরাল, 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 তাহলে কি? শেষে শূন্য, তাই না? কিছু নাই, বরাল, তার মানে এটাও কি? নদ। কপোতাক্ষ, নদ। কপোতাক্ষ কি? নদ। তাহলে মেঘনা, শেষে কি আছে? মেঘনা, আ, আছে না? নদী। ঠিক আছে। তাহলে এইটুকু বুঝছেন, নদ নদীর মধ্যে পার্থক্য মূলত হচ্ছে ব্যাকরণগত। নদ মানে হচ্ছে পুরুষ, যেসব ক্ষেত্রে শূন্য বা অ থাকে। আর নদী মানে হচ্ছে স্ত্রীবাচক, যে শেষে সাধারণত স্বরেয়া, রশ্মি, রস্যই এইগুলা থাকে, এগুলো থাকলে হবে নদী। তাহলে নদ মানে পুরুষ, নদী মানে হচ্ছে কি? নদী মানে হচ্ছে কি? মহিলা। তাহলে কপোতাক্ষ নদ। ক্লিয়ার? এখন আসেন আন্তর্জাতিক নদী কি কি আছে আমরা দেখেন, লেখেন মহাদেশ ভিত্তিক বড় নদী, এগুলো আসে, এইগুলো প্রচুর আসে। যে এশিয়ার সবচেয়ে বড়, এশিয়ার সবচেয়ে বড় নদী কে? তাই না? সবচেয়ে। এখন দেখেন আমরা ব্যাকরণগত পার্থক্যটা বললাম, কিন্তু আমরা ইউটিলাইজ করবো একভাবে নদী হিসাবে। মূলত এই যে পণ্ডিত আছে না কিছু, যেমন মাইকেল মধুসূদন দত্ত, এদের মতো কিছু পণ্ডিত, সতত হে নদ তুমি পরমোর মনে, তাই না? হিসেবে মূলত এরাই ঝামেলাটা বাজাইছে। আসলে নদ নদী বলতে আমরা এক জিনিসই বুঝি। ঠিক আছে। বরাক, হ্যাঁ বরাক নদ, ব্যাকরণ অনুযায়ী বরাক কি? নদ। ক্লিয়ার? আসেন তাহলে মহাদেশ ভিত্তিক বড় নদী, মহাদেশ ভিত্তিক বড় নদী, মহাদেশ ভিত্তিক বড় নদী। আসেন এশিয়া, এশিয়া মহাদেশ সবচেয়ে বড় নদী কে? এশিয়ার সবচেয়ে বড় নদী হচ্ছে ইয়াংসিকিয়াং, ইয়াংসিকিয়াং। তাহলে এইগুলো কিন্তু প্রচুর আসে, যে এশিয়ার সবচেয়ে বড় নদী কোনটা? এশিয়া মহাদেশ সবচেয়ে বড় নদী। তাহলে এশিয়া মহাদেশ সবচেয়ে বড় নদী ইয়াংসিকিয়াং কোন দেশে আছে? এটা চীনে। তাইলে ইয়াংসিকিয়াং এশিয়ার সবচেয়ে বড় নদী। ঠিক আছে। আচ্ছা, জুবাইর হোসেন পিডিএফ দিবেন স্যার? না, কোনো পিডিএফ নাই। আচ্ছা, আরিয়াল খা, দেখেন রোকসানা তন্নি ভালো ভালো কোশ্চেন করছেন। আরিয়াল খা, দেখেন আরিয়াল শূন্য মনে হয় যে পুরুষবাচক, কিন্তু শেষে কিন্তু খা আছে, তার মানে আবিভক্তি আছে না? খা, তার মানে কিন্তু এটা কি ভাই? নদী। আরিয়াল খা কিন্তু নদী। ঠিক আছে। আসেন এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশ, এশিয়ার সবচেয়ে বড় নদী ইয়াংসিকিয়াং কোন দেশে আছে? এটা চীনে। আচ্ছা, আফ্রিকা, আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ সবচেয়ে বড় নদী হচ্ছে নীল নদ। এখন দেখেন তাহলে নীল কি? নদ। তাহলে নীল আমরা জানি, নীল শেষে কি? নীল পুরুষবাচক, নীল, নীলা হয়ে যেত মহিলা, নীলা, নীলে কি হইতো? মহিলা। তাহলে নীল এমনিতেই নদ, নীল কি?
নদ। ওকে, তাহলে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় নদী নীল নদ। এখন এইটা কোন দেশে? এইটা আসলে 11টা দেশের মধ্যে পড়ছে, আফ্রিকার 11টা দেশ, এই জন্য আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম, কোনো স্পেসিফিক দেশে না, আফ্রিকার মধ্যে অনেকগুলো দেশের মধ্যে। ঠিক আছে, আফ্রিকা তাহলে সবচেয়ে বড় দেশ। আসেন ইউরোপের সবচেয়ে বড় দেশ, ইউরোপের সবচেয়ে বড় নদী, ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় নদী ভলগা। ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় নদী ভলগা। এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, অনেকবার চাকরি পরীক্ষা আসছে। ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে ভলগা। ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় নদীর নাম কি? ভলগা। এটা আছে রাশিয়ায়। আচ্ছা, উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় নদী, এটা আবার ঝামেলা আছে, এককভাবে নদীর নাম হচ্ছে ম্যাকেঞ্জি। এককভাবে ম্যাকেঞ্জি সবচেয়ে বড়, এককভাবে ম্যাকেঞ্জি নদীর সবচেয়ে বড়। তবে যৌথভাবে মিসিসিপি মিসৌরি। দেখেন এইটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে। উত্তর আমেরিকার সবচেয়ে বড় নদী এককভাবে হচ্ছে ম্যাকেঞ্জি নদী, কিন্তু যৌথভাবে যদি হিসাব করেন তাহলে মিসিসিপি মিসৌরি। উত্তর আমেরিকার সবচেয়ে বড় নদী যৌথভাবে মিসিসিপি মিসৌরি, আর এককভাবে ম্যাকেঞ্জি। এশিয়ার সবচেয়ে বড় নদী ইয়াংসি কিয়াং চীনে। আফ্রিকার সবচেয়ে বড় নদী নীল নদ, এটা অনেকগুলো দেশের মধ্যে পড়ছে, এই জন্য কোনো স্পেসিফিক দেশ আমরা লিখি নাই। এরপর আমরা যেটা লিখলাম ইউরোপের সবচেয়ে বড় নদী ভলগা, রাশিয়া অবস্থিত। উত্তর আমেরিকার সবচেয়ে বড় নদী এককভাবে ম্যাকেঞ্জি, যৌথভাবে মিসিসিপি মিসৌরি। ডান? ওকে, বড় নদ না, এই যে মামুন মিয়া লিখছেন বড় নদ। আচ্ছা, নদ আর নদী আমরা ব্যাকরণগতই লিখবো ভাইয়া, এছাড়া লিখবো না। এছাড়া আমরা সব নদী হিসেবেই পড়বো। ঠিক আছে, আচ্ছা জাহিদ হাসান লিখছেন এককভাবে বলতে একটা নদী, আর মিসিসিপি মিসৌরি মূলত দুইটা পাশাপাশি নদী একসাথে যৌথভাবে, এই জন্য ওটা আবার ওভাবে হিসাব করা হয়। ঠিক আছে, নদ না, ওটা তো বাংলাদেশ। যাই হোক, তো এইটুকু বুঝতে পারছেন। আবার আরেকজনে এখন এসে জিজ্ঞেস করে নদ ও নদীর পার্থক্য কি। তাহলে এতক্ষণ কি পড়াইলাম ভাই? রাসেল আহমেদ এতক্ষণ কি পড়াইলাম? এতক্ষণ পড়াইলামই তো নদ নদীর পার্থক্য। এখন আসেন তাইলে আর কোন মহাদেশটা বাকি আছে? দক্ষিণ আমেরিকা। তাহলে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী কোনটা? দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী হচ্ছে আমাজন। এটা অনেকগুলো, কথা বলো না। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী হচ্ছে আমাজন। এটাও আমরা অনেকগুলো দেশে আলাদা করে দেশ লিখলাম না। ঠিক আছে, ওকে। ওশেনিয়া, আমাদের সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া। ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে মারে ডার্লিং। ডার্লিং এ ধরে কানের উপরে মারে ডার্লিং। এই দেশটা হচ্ছে, এই নদীর হচ্ছে অস্ট্রেলিয়ায়। দেখেন নদীটার নামটা একটু অদ্ভুত, মারে ডার্লিং। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নদী, ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় নদী মারে ডার্লিং। আচ্ছা, আর মহাদেশ আছে অ্যান্টার্কটিকা। আমরা জানি এই মহাদেশে কোনো দেশ নাই, কোনো নদ নদী কিচ্ছু নাই। তাহলে আমরা আবার একটু রিকল করার চেষ্টা করি। নদ ও নদীর মধ্যে পার্থক্য কোনো শাখা প্রশাখা নিয়ে না, কোনো ছোট বড় নিয়ে না। পার্থক্য হচ্ছে ব্যাকরণগত। যদি শব্দটা হয়, নদীর নামটা মূলত যদি হয় পুরুষ, তাইলে এটা কি হয়ে যাবে? নদ। যদি মহিলা হয় তাইলে নদী হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওটা বলতে সৈয়দ শাকির বলতেছে, আমরা আসতেছি। এরপর আমরা পড়লাম যে মহাদেশ ভিত্তিক সবচেয়ে বড় নদী কোনটা। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে ইয়াংসি কিয়াং, যেটা চীনে অবস্থিত। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে নীল নদ, যেটা আফ্রিকার অনেকগুলো দেশের মধ্যে পড়ছে। ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় নদী ভলগা, যেটা রাশিয়ায় পড়ছে। উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে এককভাবে ম্যাকেঞ্জি, আর যৌথভাবে মিসিসিপি মিসৌরি। ঠিক আছে, এরপর যদি আসেন
দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় নদী আমাজন, এটা দক্ষিণ আমেরিকা অনেকগুলো দেশের মধ্যে পড়ছে। ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে মারে ডার্লিং, এটা অস্ট্রেলিয়ায় পড়ছে। আর অ্যান্টার্কটিকায় কোনো নদ নদী কিছু নাই। ঠিক আছে, ওকে। এখন আসেন আপনাদের কোশ্চেন, নদী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, এই তথ্য কয়েকটা বেসিক তথ্য একটু ভালো হইলে মনে রাখেন। আনোয়ার হোসেন লিখছেন স্যার ক্লাস কি রেকর্ড? হ্যাঁ, পরে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এরশাদ আলম ভাই, হ্যাঁ দেখতে পারবেন। আচ্ছা, প্রণালী, হ্যাঁ প্রণালী ভালোভাবে পড়াবো, কোনো টেনশন নাই ভাইয়া। প্রণালী খুব ভালোভাবে পড়াবো, আপনাদের সব টেনশন দেখি প্রণালী নিয়ে। প্রণালী খুব ভালোভাবে পড়াবো। এই যে নদীটা, এখানে 3-4টা ইনফরমেশন লেখা আমরা প্রণালী পড়াবো, কোনো টেনশন নেই ভাইয়া। আসেন তাইলে নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ, নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, পৃথিবীর দীর্ঘতম নদী, এখন এটা তো আসলে নীল নদ। এখন আমরা নদী বলতেছি, সব একইভাবে নদী বলতেছি। নীল নদ পৃথিবীর দীর্ঘতম, মনে রাখেন এটা শুধুমাত্র দীর্ঘতম, পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। পৃথিবীর প্রশস্ততম নদী, বৃহত্তম নদী আমাজন। নোট লিখবেন, নোট। এই নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়, তাহলে পৃথিবীর কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়? আমাজন। পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম আমাজন, মনে রাখেন। তবে দীর্ঘতম নদীর নাম নীল নদ। এটা কেমনে, আবার অনেকে বলতে পারেন এটা আবার কেমনে, দীর্ঘতম আর একটা বড়, তাহলে এটা কেমনে হইলো? তাহলে এইটুকু আগে বুঝেন, পৃথিবীর প্রশস্ততম নদী আমাজন, যেটা বৃহত্তম নদী, এটা আগে বুঝে এরপর বুঝছেন। ধরেন এই একটা নদী, নীল নদটা ধরেন, এই নীল নদ আমরা ধরলাম, এটা হচ্ছে নীল নদ। এই এখান থেকে উৎপত্তি হয়ে এখানে আসলো নীল নদ। আর আমাজনটা ধরেন এই পাশি, তাহলে এটা হচ্ছে নীল নদ, এটা হচ্ছে আমাজন। তো দেখেন যারা যুক্ত আছেন খেয়াল করেন তো ভাইয়া, নীল নদ আকারে কিন্তু দীর্ঘ, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী নীল নদটা। কিন্তু আমি যদি বলি এই দুইটার মধ্যে সবচেয়ে বড় লাগে কারে, তাহলে আপনি অবশ্যই বলবেন এটারে। তাহলে দেখেন নীল নদটা শুধুমাত্র দীর্ঘতম, কিন্তু এই যে আমাজনটা দেখেন প্রশস্ততম এবং সবচেয়ে বড় নদী। ঠিক আছে, এখন আল মনসুর রুবেল হাসান স্যার আমাজন তো নদ হবে তাই না? আচ্ছা, এটা ভালো একটা কোশ্চেন করছেন। হ্যাঁ, আমাজন তো নদ হবে, ঠিক আছে। কারণ আমাজনের শেষে কি আছে? কি আছে না আছে, মানে আকার ইকার কিছু নাই, শূন্য। তাহলে এটা কি হওয়ার কথা? নদ হওয়ার কথা। তাহলে আমাজন নদী কিভাবে হইলো? আচ্ছা, কিছু পুরুষ দেখবেন অনেকদিন আগে ভাইরাল, কিছু পুরুষ আছে নিজেরা পুরুষ কিন্তু নিজেকে মনে করে মহিলা, মনে করে। আবার কিছু মহিলা আছে চেহারা টেহারা যা আছে মহিলা বুঝায়, কিন্তু এমন ভাবসাব নাই মনে হয় যেন এটা পুরুষ। তো দেখেন যে মহিলাগুলারে দেখতে পুরুষ লাগে, বুঝেন যারা জিজ্ঞেস করছেন, যেই মহিলাগুলা দেখতে পুরুষ, আচার আচরণ পুরুষ, লাভ দিয়ে গাছ উঠতে যায়, লাভ দিয়ে বাসে ওঠে দৌড়িয়া, বুঝতে পারছেন? ডাক দেয় জোরে, চিল্লানি মারে। এরপর চুল কাটতে ছোট বানাইলে পুরুষের মতো চলাফেরা, ঝগড়া করে, রাস্তায় বেরিয়ে মারামারি করে, মনে হয় না কোনো অ্যাঙ্গেলে যেটা নারী। এরকম টাইপের যেই নারীগুলা আচার আচরণ পুরুষ, সেগুলোকে বলা হচ্ছে আমাজন। মনে রাখেন ভাইয়া, আমাজন শব্দের অর্থ, চাকরির পরীক্ষা আমাজন শব্দের অর্থ, আমাজন এই
আমাজন শব্দের অর্থই হচ্ছে পুরুষালী স্বভাবের নারী। আমাজন শব্দের অর্থ চাকরি পরীক্ষা আসছে, দেখেন আমাজন শব্দের অর্থই হচ্ছে পুরুষালী স্বভাবের নারী, পুরুষালী স্বভাবের নারী। আমাজন শব্দের অর্থই হচ্ছে পুরুষালী স্বভাবের নারী, ঠিক আছে। এই জন্য যেহেতু এটা আসলে নারী কিন্তু চলাফেরা পুরুষ পুরুষ, এই জন্য মূলত আমাজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একদিন যাই, তো এক আপু, আমি বুঝি না ওটা আপুর চুল টুল নাই, একদম ছোট। টিএসসি থেকে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে যাই যখন ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে পড়ি, তখন ওই আপু যাচ্ছে, চুল টুল নাই, পিছনে টি শার্ট পরা। আমি মনে করছিলাম এক ভাই যায়, তো আমি একটু বলছি ভাই একটু সাইড দেন, তো এই যখন তাকানোর পর ওটা আপু। তাহলে এই আপুটা ছিল আমাজন। আপুটা কি ছিল? আমাজন, অর্থাৎ পুরুষালী স্বভাবের নারী, দেখতে নারী আসলে পুরুষ। তাহলে আমাজন শব্দের অর্থ মনে রাখছেন, মূলত একজন নারী সৈনিক ছিল, একজন সৈনিক ছিল নারী, তার নামই আমাজন নদী এবং পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন বনের নাম, ঠিক আছে। ওকে, তাইলে আবারও বলছি, দেখেন পার্থক্যটা ব্যাকরণগত, কিন্তু আমরা পড়বো একসাথে সব নদী হিসেবেই। আপনার যদি পরীক্ষায় আসে যে নিচের কোনটি নদ, তখন আপনি ওই ব্যাকরণের ডিরেকশন মাইনার যে শেষে কি আছে এটা দেখে আপনি দিয়েন যে শব্দটা পুরুষবাচক নাকি নারীবাচক। এছাড়া ভাই সব নদী হিসেবেই পড়েন। এই পণ্ডিতি করছে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, এই পণ্ডিতরাই পণ্ডিতি করছে, বুঝতে পারছেন? এটা নিয়ে অত কনফিউশনের মধ্যে যাইয়েন না। তাহলে দেখেন আপনারা এইটা বুঝাইতে চাইছি ভাইয়া, দীর্ঘতম আর বৃহত্তম এক না, দীর্ঘতম আর বৃহত্তম কিন্তু এক না, মনে রাখছেন। এই যে এই নদীটা আমাজন সবচেয়ে দীর্ঘতম নীল নদ, কিন্তু তার মানে আপনারা যে দুইজনের দাঁড় করে আপনারা বললাম কোনটা সবচেয়ে বড়, আপনি নিঃসন্দেহে এ বলবেন। এটা কিন্তু নীল নদের থেকে খুব বেশি খাটো না, খাটো বলেন? খাটো না, কিন্তু এটা কিন্তু অনেক বড়, মোটা, প্রশস্ততম। তার মানে কি এটার আপনি দীর্ঘতম বলতে পারেন, সবচেয়ে দীর্ঘতম, বাট আপনি যদি বৃহত্তম বলেন তাহলে এটাকে বলতে হবে। তাইলে আবারও যাতে আপনি কনফিউশনে না পড়েন, আবারও বলতেছি, দেখেন নীলনদ শুধুমাত্র দীর্ঘতম, কিন্তু আমাজন প্রশস্ততম এবং এখান থেকে সবচেয়ে বেশি পানি প্রবাহিত। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? এইটুকু ক্লিয়ার হইলে বলেন, এইটুকু ক্লিয়ার কিনা বলেন? তাহলে দেখেন পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ, আর পৃথিবীর প্রশস্তম নদী হচ্ছে, প্রশস্তম বা বৃহত্তম নদী আমাজন, যেটা থেকে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ফারজানা বলবি ক্লিয়ার। আরেকটা ইনফরমেশন লেখেন, এরপর আমরা প্রণালীতে যাব। এরপর আমরা প্রণালীতে লেখেন চীনের দুঃখ বলা হয়, চীনের দুঃখ, চীনের দুঃখ বলা হয়, চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে, হোয়াংহো নদীকে। আপনার প্রণালী অনেকক্ষণ ওয়েট করতেছেন, আমরা প্রণালী পড়াবো, কোনো সমস্যা নাই, একদম ভালোভাবে পড়াবো। প্রণালী নিয়ে আপনাদের অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে। ওকে, তাহলে ক্লিয়ার এইটুকু? আচ্ছা, তাহলে আবার একটু রিকল করার চেষ্টা করি। দেখেন আপনার তো থাকতে হবে মাথায়, যদি মাথায় না থাকে তাইলে তো আর হবে না, তাই না? তো দেখেন নদ নদীর পার্থক্য আমরা বললাম, এটা ব্যাকরণগত এবং মহাদেশ ভিত্তিক যেই বড় নদীগুলো আছে এগুলো আমরা পড়াইছি। ইউরোপের সবচেয়ে বড় নদী হচ্ছে ভলগা, এশিয়ার সবচেয়ে বড় নদী হচ্ছে ইয়াংসি কিয়াং। ইউরোপের সবচেয়ে বড় নদী ভলগা বললাম, উত্তর আমেরিকার সবচেয়ে বড় নদী ম্যাকেঞ্জি, দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী হচ্ছে নীলনদ, দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী কি আমাজন, আফ্রিকার সবচেয়ে বড় নদী নীলনদ, এবং আমরা জানি অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো কি নাই, কোনো নদ নদী নাই। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? এইটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমরা প্রণালীতে যাব। এইটুকু ক্লিয়ার হলে বলেন, আর কোনো কোশ্চেন থাকলেও বলতে পারেন। আচ্ছা, ক্লিয়ার, 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 ওকে, ওকে। আসেন তাহলে আপনাদের সেই কাঙ্ক্ষিত যে বস্তু প্রণালী হেডিং করেন। তাহলে প্রণালী, নাসির স্যার বসা আছে, বানান ঠিক আছে আশা করি। প্রণালী ইংলিশে বলা হয় স্ট্রেট, ইংলিশে বলা হয় স্ট্রেট। মনে রাখেন এই স্ট্রেট আবার ওই স্ট্রেট না, স্ট্রেট ফরওয়ার্ডের স্ট্রেট না, এই স্ট্রেট বানানটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? স্ট্রেট প্রণালী, এইটা যদি হেডিং করেন আপনাকে আগে বুঝতে হবে প্রণালী জিনিসটা কি, হোয়াট ইজ এ স্ট্রেট, প্রণালী জিনিসটা কি। আচ্ছা, এখন প্রণালীর সংজ্ঞাটা লেখার আগে আমি একটু বুঝাই
প্রণালী হচ্ছে এমন একটা জলধারা, এমন একটা নদীর মতো বা খালের মতো একটা স্রোতধারা, যেটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে, যেটা কোনো মানুষ বানায় না। যদি মানুষ হয়ে যায় তাহলে প্রণালীটা খাল হয়ে যায়, মনে রাখেন। এমন একটা স্রোতধারা যেটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে। প্রণালীর কাজ দুইটা। প্রথম কাজ হয়েছে কোন স্থলভাগকে পৃথক করবে। স্থলভাগ সেটা হইতে পারে কোনো মহাদেশ, হইতে পারে কোনো দেশ, হইতে পারে কোনো দুইটা জেলা। আমাদের বাড়ির আশেপাশেও প্রণালী আছে, আমাদের বাড়ির আশেপাশেও কি আছে? প্রণালী আছে। হইতে পারে দুইটা শহরে একটা সরু জলধারা যেটা দুইটা জায়গায় পৃথক করছে। খাল আছে, দুইটা জায়গায় পৃথক করছে, এটাও প্রণালী হইতে পারে। কিন্তু আমরা বলবো বিশ্বের বিখ্যাত প্রণালীগুলো। কারণ প্রণালী দুইটা গাছ, একটা হচ্ছে দুইটা স্থলভাগকে পৃথক করে। স্থলভাগ হইতে পারে কখনো মহাদেশ অথবা কখনো দেশ, আর যুক্ত করেও কাকে? কোন জলভাগকে। এই জলভাগ হইতে পারে কোনো মহাসাগর বা কোনো সাগর অথবা কোনো উপসাগর। তাহলে প্রণালীর সংজ্ঞাটা যদি আমরা লিখি, প্রণালী হলো, সংজ্ঞাটা যদি আমরা লিখি, প্রণালী হলো এমন, প্রণালী হলো প্রাকৃতিক সৃষ্ট, প্রণালী হলো প্রাকৃতিক সৃষ্ট, প্রাকৃতিকভাবে সৃষ্ট। আমি একদম বাস্তবভাবে আপনাদেরকে দেখাবো। প্রণালী হলো প্রাকৃতিকভাবে সৃষ্ট এমন জলধারা, যা, দেখেন প্রণালী কাজটা করে কি, এইটা বুঝলে আপনি প্রণালীর অর্ধেক হয়ে যাবেন। কপোতাক্ষরে অবশ্যই নদ বলবেন। ভাই মধুসূদন তো বইলেই গেছে, শতত হে নদ তুমি পরমর মনে, এটা কপোতাক্ষরে বইলা, কপোতাক্ষর নদ। প্রণালী হলো একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট এমন একটি জলধারা, এমন জলধারা যা দুইটা কাজ করে। যা কি করে? কাজ করে কোন স্থলভাগকে পৃথক করে, কোন স্থলভাগকে পৃথক করে, স্থলভাগকে পৃথক করে। তাহলে স্থলভাগকে পৃথক করে, স্থলভাগ কে কে? মহাদেশ বা দেশ। স্থলভাগ সেটা হইতে পারে মহাদেশ বা দেশ। স্থলভাগকে পৃথক করে। আর কি করে? কোন জলভাগকে যুক্ত করে, কোন জলভাগকে যুক্ত করে। তাহলে জলভাগ কি হইতে পারে? এটা হইতে পারে মহাসাগর বা সাগর। প্রণালীর দুইটা কাজ আপনি যদি মনে রাখতে পারেন তাইলে আপনার ক্লিয়ার হয়ে যাবে এটা। তাহলে প্রণালী হলো প্রাকৃতিকভাবে সৃষ্টি এমন জলধারা যা কোনো স্থলভাগকে পৃথক করে আর কোন জলভাগকে যুক্ত করে। এইটুকু বুঝছেন কিনা বলেন? আচ্ছা, আমি একটু আইকে দেখাই, ধরেন আপনার একটু আইকে দেখাই যে আসলে জিনিসটা কেমন। ধরেন এখানে দুইটা মহাদেশ আছে, দুইটা মহাদেশ, আর এটা হচ্ছে একটা মহাসাগর এইদিকে, আর এইদিকে আর একটা মহাসাগর। একটু খেয়াল করেন, এই একটা মহাসাগর, এই একটা মহাসাগর, আর এখানে দুইটা মহাদেশ। দেখেন তো দুইটা মহাদেশের মধ্যে কোনো ভাগ আছে কিনা? নাই। আর দুইটা মহাদেশ যুক্ত আছে কিনা? এদিক দিয়ে নাই, যুক্ত নাই। প্রণালী হচ্ছে এমন একটা জিনিস, ধরেন এই থেকে এই পর্যন্ত একটা প্রণালী, এই প্রণালী একটা পানির ধারা। তাহলে কি হয়ে গেল? এই প্রণালীটা হইলো কি করলো? দুইটা মহাদেশে ভাগ করে দিল না? দুইটা দেশ মহাদেশ। আর কি হইলো? এই সাগরের সাথে এই সাগর যুক্ত করলো। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতেছি? এখন এটা আমরা বানাইলে হবে না, আমরা যদি নিজেরা বানাই তাহলে এই প্রণালী হিসেবে খাল। প্রণালী কি হিসেবে? খাল কাটতে কুমির আনা যাবে না। তাহলে এটা কি? এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হইতে হবে, স্রষ্টা বানাইতে হবে। যদি এরকম সিস্টেম থাকে সেটাই হচ্ছে প্রণালী। তাহলে প্রণালী দেখেন তো ভাই, এই দুইটারে যুক্ত করছে, দুইটা মহাসাগরের যুক্ত করছে, আর এই স্থলভাগকে পৃথক করে আছে। এখন এই একটা মহাদেশ, একটা মহাদেশ বোঝা যায়, ভিজিবল। তো আবার আসেন, প্রণালী কি? একটা জলধারা যেটা কোনো স্থলভাগকে পৃথক করছে। সেই স্থলভাগ হইতে পারে কোনো মহাদেশ বা দেশ, আর কোন জলভাগকে যুক্ত করছে। সেই জলভাগ হইতে পারে মহাসাগর বা সাগর। এইটা যদি বোঝেন তাইলে আমরা অন্য কোথাও যাইতেছি, তাইলে আমরা আগাই। বলেন এটুকু বুঝছেন কিনা? প্রণালীটা বুঝছেন কিনা? এরপর কি কি প্রণালী সেটা পরে বুঝবেন, কি কি প্রণালী আমরা পড়াবো সেটা পরে বুঝবেন। আগে বুঝেন এই প্রণালী জিনিসটিকে, এইটু বুঝছেন কিনা? ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছেন তাই তো? আসেন তাইলে এবার আসেন পৃথিবীর বিখ্যাত প্রণালী, আসার মতো পৃথিবীর বিখ্যাত প্রণালী।
বিখ্যাত প্রণালী। ঠিক আছে, অনেক প্রণালী আছে, হাজার হাজার প্রণালী আছে, হাজার 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 প্রণালী আছে। এর মধ্যে আমরা পৃথিবীর যে বিখ্যাত প্রণালীগুলো সেগুলোই পড়ো, 8-10টা, বেশি না। আচ্ছা, কোন প্রণালীটা পড়বো এটা কারে কারে পৃথক করছে, আবার কোন কোন প্রণালীটা পড়বো কারে কারে যুক্ত করছে, আবার কোন কোন প্রণালী পড়বো কারে পৃথক করছে আবার কারে যুক্ত করছে। ঠিক আছে, তাইলে দেখেন আমরা প্রথম যে প্রণালীটা লিখবো সেটা হচ্ছে বসফরাস প্রণালী। একজনে লিখছে এই জন্য লিখলাম বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী। ঠিক আছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে মনে রাখবেন পৃথক। আচ্ছা, বসফরাস প্রণালী পৃথক করছে কাকে? এশিয়া থেকে ইউরোপকে, এশিয়া থেকে ইউরোপকে। বসফরাস প্রণালী পৃথক করছে এশিয়া থেকে ইউরোপকে। মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন এবার, মনে রাখবেন এশিয়ার বস ইউরোপে, এশিয়ার বস কোথায় থাকে? ইউরোপে থাকে। তাহলে প্রণালীটা মনে রাখবেন, মনে রাখেন কারে কারে পৃথক করছে বসফরাস প্রণালী? এশিয়া থেকে ইউরোপকে। মনে রাখবেন কিভাবে? এশিয়ার বস ইউরোপ থেকে। এশিয়া মানে এশিয়া মহাদেশ, ইউরোপ মানে ইউরোপ মহাদেশ, বস মানে কি? বসফরাস প্রণালী। বস মানে হচ্ছে বসফরাস প্রণালী। তাহলে এশিয়া এবং ইউরোপকে পৃথক করছে কোন প্রণালী? বসফরাস প্রণালী। মনে রাখার টেকনিক কি? এশিয়ার বস ইউরোপে থাকে। ঠিক আছে, এশিয়ার বস ইউরোপে থাকে। আচ্ছা, আসেন বসফরাস গেল, আসেন বেরিং প্রণালী। বেরিং, বেরিং প্রণালী, বেরিং প্রণালী কারে কারে পৃথক করছে? উত্তর আমেরিকা থেকে এশিয়াকে, উত্তর আমেরিকা থেকে, উত্তর আমেরিকা থেকে কাকে? এশিয়াকে, উত্তর আমেরিকা থেকে এশিয়াকে। এখন কেউ উত্তর আমেরিকায় আছে, ধরেন যুক্তরাষ্ট্রে আছে বা কানাডা, এগুলো তো উত্তর আমেরিকায়। এখন এই আমেরিকার দেশে থাইকা কেউ এশিয়ার দেশে আসতে চাইবে? এটা তার জন্য বোরিং না? আমেরিকা কেউ চাইকে কেউ এশিয়া আসতে চায়, তাহলে এটা তার জন্য বোরিং। তাহলে মনে রাখবেন, এটা মনে রাখবেন এভাবে, আমেরিকা থেকে, কোত্থেকে? উত্তর আমেরিকা থেকে, উত্তর আমেরিকা থেকে, উত্তর আমেরিকা থেকে। এবার মনে রাখবেন উত্তর আমেরিকা থেকে এশিয়ায় আসা বোরিং। এশিয়ায় আসা কি? এশিয়ায় আসা বোরিং। তাহলে বোরিং মানে কি? বেরিং প্রণালী। বোরিং মানে কি বলেন তো? বেরিং প্রণালী। বোরিং মানে হচ্ছে বেরিং প্রণালী। আর কারে কারে পৃথক করছে আপনি তো জানেনই, উত্তর আমেরিকা আর এশিয়া। কারণ আপনি জানেন মহাদেশগুলোরে পৃথক করে, মহাদেশগুলোর কি করে বা দেশগুলোর কি করে? পৃথক করে। আর মহাসাগরগুলোর কি করে? যুক্ত করে। মহাসাগরগুলোর কি করে? যুক্ত করে। ঠিক আছে না? তাহলে বসফরাস প্রণালী মহাদেশগুলোরে বিভক্ত করছে, এশিয়া ইউরোপে বিভক্ত করছে। মনে রাখা টেকনিক, এশিয়ার বস ইউরোপে থাকে। বস মানে বসফরাস প্রণালী, এশিয়া আর ইউরোপে পৃথক করছে। বেরিং প্রণালী এটা পৃথক করছে উত্তর আমেরিকা থেকে এশিয়াকে। ঠিক আছে, তাইলে মনে রাখবেন কিভাবে? উত্তর আমেরিকা থেকে এশিয়ায় আসা বোরিং। বোরিং মানে বেরিং প্রণালী পৃথক করছে কারে কে? উত্তর আমেরিকা থেকে এশিয়াকে। ওকে, এরপর আসেন আর 2-3টা পড়াবো, বেশি না। আসেন জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার এখন কিন্তু আলোচনা, এটা মনে রাখেন। জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী পৃথক করছে কাকে কাকে? ইউরোপ, ইউরোপ থেকে আফ্রিকা বা আফ্রিকা থেকে ইউরোপ, যাই বলেন, ইউরোপ থেকে আফ্রিকা বা আফ্রিকা থেকে ইউরোপ। ঠিক আছে, মনে রাখার টেকনিক কি? আইজি, আইজি 8 বার ভুল করেছে, 8 বার, 8 বার ভুল করেছে। দেখেন এইটা যুক্ত করছে কারে কারে, এটাও আমাদেরকে জানতে হবে। এটা কারে কারে যুক্ত করছে এটাও আমাদেরকে জানতে হবে। দেখেন জিব্রাল্টার মানে আমরা জানি মহাদেশগুলোর অবশ্যই পৃথক করবে, মহাদেশগুলোর কি করবে? পৃথক করবে। আর মহাসাগরগুলোর যুক্ত করবে। আচ্ছা, এস এম রেজা চৌধুরী বলতেছেন স্যার মহাসাগর তো বলতেছেন না। দেখেন বলতেছে আপনি কি সব পারবেন? আপনি মাথায় সব রাখতে পারবেন? এই জন্য বলতেছে স্ট্র্যাটেজিক হন, সব তো পারবেন না। ঠিক আছে,
সব পারবেন না, এই জন্য যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি আগেই বলছি, যেটা মহাসাগর ইম্পর্টেন্ট সেটা মহাসাগর পড়াবো, যেটা মহাসাগর ইম্পর্টেন্ট এই জন্য পড়াই নেই। ঠিক আছে, এইটা মহাসাগর ইম্পর্টেন্ট। দেখেন জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করছে, পৃথক করছে অবশ্যই মহাদেশে, তাহলে ইউরোপ থেকে আফ্রিকাকে। আর যুক্ত করছে কাকে? যুক্ত করছে কাকে আমরা এখান থেকে বের করবো। দেখেন হাতে হচ্ছে আফ্রিকা, হাতে আফ্রিকা, ইতে ইউরোপ, ইতে হচ্ছে ইউরোপ, আফ্রিকা ইউরোপ। জি মানে জিব্রাল্টার প্রণালী, জি মানে জিব্রাল্টার প্রণালী, জি মানে জিব্রাল্টার, জি মানে জিব্রাল্টার প্রণালী। আচ্ছা, আট মানে আটলান্টিক মহাসাগর, আট মানে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক। আর ভুল মানে ভূমধ্য, ভুল মানে ভূমধ্য, ভূমধ্য সাগর। তো দেখেন ইউরোপ আফ্রিকাকে পৃথক করছে আর যোগ করছে কাকে? যোগ করছে কাকে কাকে? আটলান্টিক, আটলান্টিক প্লাস কাকে বলেন তো? ভূমধ্য সাগরকে। তাহলে মনে রাখবেন আইজি 8 বার ভুল করছে, আইজি 8 বার ভুল করছে। কাকে কাকে পৃথক করছে? দেখেন এটুকু বুঝছেন কিনা, একটু কঠিন মনে হইতে পারে। জিব্রাল্টার প্রণালী আপনি আগে এইটা মাথায় রাখবেন যে প্রণালী কিন্তু পৃথক করছে হয় মহাদেশে অথবা দেশে, অর্থাৎ স্থলভাগ, সেটা যা হইতে পারে, মহাদেশ হইতে পারে, দেশ হইতে পারে। আর সাগর বা জলভাগ যাই হোক, জলভাগকে যোগ করবে। তাহলে আমরা জিব্রাল্টার এটা যোগও পড়ছি, বিয়োগও পড়ছি। বিয়োগ করছে কারে কারে? ইউরোপ থেকে আফ্রিকা বা আফ্রিকা থেকে ইউরোপ। আর যোগ করছে কারে? আটলান্টিক বা ভূমধ্য, বা ভূমধ্য বা আটলান্টিক। তাহলে তিনটা আমরা বললাম, একদম মেজর তিনটা। আসেন একদম সহজ আর একটা, পক প্রণালী, পক, পক প্রণালী। ভারত শ্রীলঙ্কা পৃথক করছে, ভারত শ্রীলঙ্কাকে। মনে রাখবেন কিভাবে? ভারত শ্রীলঙ্কাকে পক দিল, ভারত শ্রীলঙ্কাকে পক দেয় না? পক বরিশালের পাশে পক দেয়। ভারত শ্রীলঙ্কাকে পক দিল। ভারত শ্রীলঙ্কাকে পক দিল, পক, পক প্রণালী। পক দিল। ঠিক আছে, তাহলে ভারত শ্রীলঙ্কাকে পক দিল, তাহলে বিয়োগ করছে। আর যোগ করছে কারে? যোগ করছে, যোগ, যোগ করছে কারে? বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর প্লাস মান্নার উপসাগর, মান্নার উপসাগর। এই দুইটার যোগ করছে। আমরা জানি সাগর বা মহাসাগরকে যুক্ত করবে। বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, ওকে। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা বুঝতেছেন তাই না? জি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাইলে তাইলে পক প্রণালী। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রণালীটা এখন পড়াবো, মনে রাখেন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রণালী, সেটা হচ্ছে হরমুজ, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রণালী, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রণালী। দেখেন হরমুজ প্রণালী, হরমুজ, হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। তাহলে আমরা জানি কোন দেশ বা মহাদেশে বিভক্ত করবে। ঠিক আছে, হরমুজ প্রণালী। ঠিক আছে, এই যে মনে রাখবেন, মনে রাখ টেকনিকের মাধ্যমে আপনি বের করবেন না। তাহলে দেখেন আগে টেকনিক লিখে দিই। ইস, ইস, পাওতরমুজ খাই না, পাওতরমুজ, পাওতরমুজ খাই না। এটা নোয়াখালী ভাষা লাগবেন, পাওতরমুজ খাই না, পাওতরমুজ খাই না। আচ্ছা, ইস মানে ইতে মানে ইরান, ইতে ইরান, সতে সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। তাইলে আমরা জানি এই দুইটার কি করবে বলো তো? পৃথক করবে, কারণ দুইটা দেশ, দেশ মানে স্থলভাগ, এটার পৃথক করবে। আর পাতে হইছে পারস্য উপসাগর, পাতে হচ্ছে পারস্য উপসাগর, পারস্য উপসাগর। আর ওতে হচ্ছে ওমান সাগর। তাহলে আমরা জানি সাগর হইলে এই দুইটার যোগ করবে। তাহলে এটার মাধ্যমে আমরা বের করলাম। তরমুজ মানে হরমুজ, তরমুজ মানে কি? হরমুজ প্রণালী। তরমুজ মানে হচ্ছে হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। তরমুজ মানে হরমুজ প্রণালী।
তাহলে হরমুজ প্রণালী কারে কারে পৃথক করছে? ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত, ইরান মাইনাস সংযুক্ত আরব আমিরাত, অথবা আরব আমিরাত মাইনাস ইরান। আর যোগ করছে কাকে কাকে? পারস্য উপসাগর, পারস্য উপসাগর প্লাস ওমান সাগর। পারস্য উপসাগর প্লাস ওমান সাগর। হ্যাঁ শেষ। তোমরা 1টা বাজে যাবা? আচ্ছা তোমরা যাইতে পারো, যাওয়ার সমস্যা নেই, আমরা আরেকটা ক্লাস দিই। আচ্ছা জিব্রাল্টার একবার বুঝান। সাবেরা লিখছেন হরমুজ প্রণালী দেখেন তাহলে পৃথক করছে ইরান সংযুক্ত আরব আমিরাতকে, আর পাত হচ্ছে পারস্য উপসাগর, ওতে হচ্ছে ওমান সাগর। তরমুজ মানে হরমুজ প্রণালী। তাই আমরা জানি এটা যে কোনো স্থল বাক্যে কি করবে? যে কোনো স্থল বাক্য হচ্ছে পৃথক করবে, সেটা স্থল হইতে পারে দেশ অথবা মহাদেশ, ঠিক আছে। আর জলবাক্যে যোগ করবে, সে জলবাগ হইতে পারে সাগর বা মহাসাগর বা উপসাগর, যাই হোক। সেখানে আছে ওমান সাগর আর এখানে কে? পারস্য উপসাগর, দুইটারে যোগ করছে। কিভাবে মনে রাখবে? ইস পাও তরমুজ খাই না, এতে ইরান সাথে সংযুক্ত আরব আমিরাত। পাঁচে হচ্ছে পারস্য উপসাগর, ওতে ওমান সাগর। তাহলে ওমান সাগর পারস্য উপসাগরে যোগ করছে, ইরান আর সংযুক্ত আমিরাতকে পৃথক করবে, ঠিক আছে। লাস্ট আরেকটা বলবো, লাস্ট আরেকটা টেকনিক না, টেকনিক না, জাস্ট আরেকটা একটু ফিরে রাখেন। বাবেল মানদেব, বাবেল মানদেব এটা পৃথক করছে কাকে? বাবেল মানদেব পৃথক করছে এশিয়া আফ্রিকাকে, এশিয়া আফ্রিকা, এশিয়া আফ্রিকা। জাস্ট এটুকু মনে রাখেন, এই কয়টা মনে রাখেন, যেহেতু অনেক রাত হয়েছে আমরা কন্টিনিউ করব না। আর একটা নোট লিখবেন, নোট লিখবেন, নোট। বিশ্বের দীর্ঘতম প্রণালী তাতার প্রণালী, তাতার। বিশ্বের দীর্ঘতম প্রণালী তাতার প্রণালী। কানিজ সুবর্ণা লিখছেন পকটা আবার বুঝান, আবার পক দেয়া লাগবে। তাহলে পকটা আবার যদি বুঝাই তাহলে পক কারে কারে? আলমাস তোমার কেউ নাই সাথে? বাসা কোন জায়গায়? একলা যাবা? তাহলে দেখেন পক প্রণালী ভারত শ্রীলঙ্কা। তো পক প্রণালী এই যে আমরা আছি, আবার পক প্রণালীটা গেল কই? পক, এই পক প্রণালী, তাহলে পক প্রণালী ভারত শ্রীলঙ্কা পক দিল, তাহলে এটা আমরা বিভক্ত করছে কারে? এটার এটার এটা মনে রাখছি টেকনিক দিয়ে, কিন্তু যুক্ত করছে কারে? এটার টেকনিক নেই, যুক্ত করছে বঙ্গোপসাগর মান্নার উপসাগরকে, ঠিক আছে। আচ্ছা আসেন তাইলে হরমুজ প্রণালী মনে রাখেন, এটা আলোচিত, হরমুজটা সবচেয়ে আলোচিত। বাবেল মানদেব পৃথক করছে এশিয়া এবং আফ্রিকাকে। আর পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম প্রণালী তাতার প্রণালী, ঠিক আছে। এছাড়াও ফরমোজা প্রণালী, এরপর আরো কিছু প্রণালী আছে, এগুলো আপনারা একটু নিজেরা পড়ে নিয়েন, যেহেতু আসলে অনেক রাত হয়েছে, আমাদেরও যাইতে হবে, আপনাদেরও যাইতে হবে অনেকের, ঠিক আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা তরমুজ ও জিব্রাল্টার একবার বলেন। আচ্ছা তরমুজটা আবার একটু বলে দিই। দেখেন হরমুজ প্রণালী, প্রণালীটার নাম হয়েছে হরমুজ। তাহলে আপনি তো বের করবেন কি দিয়ে? টেকনিক দিয়ে না। টেকনিকটা কি? আপনি এটা মনে রাখেন, ইস ফাও তরমুজ খাই না, ফাও তরমুজ খাই না। তাহলে ইতে ইরান সাথে সংযুক্ত আরব আমিরাত, আপনি জানেন যে দুইটা দেশটা আসলে কি করে? পৃথক করে, দুইটা দেশে পৃথক করে বা দুইটা মহাদেশে পৃথক করে। আপনি এইটা জানবেন যে আসলে কোন স্থল বাক্যে পৃথক করে। তাহলে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করবে না যুক্ত করবে? অবশ্যই পৃথক করবে, কারণ দুইটা স্থল দেশ। আর পা মানে কি? পাতে পারস্য উপসাগর, ওতে ওমান সাগর, দুইটা সাগর, যেহেতু অবশ্যই দুইটা যুক্ত করবে, ঠিক আছে।
আমিনুল ইসলাম জাবেল লেখেন স্যার আমি আজ ভর্তি হয়েছি, পিছনে 2টা ক্লাস পাইনি। আজ ভর্তি হইলে তো আজকে আপনি নতুন ক্লাস পাইছেন ভাইয়া, কোনো ক্লাস আপনার মিস হবে না, সব পাবেন, সব পাবেন। পিছনে না, শুধু আপনি যদি আরো 6 মাস পরবর্তী হন, আপনি যদি 1 বছর পরবর্তী হন ভাই, সব পাবেন। দুনিয়াদের যা আমরা আছে সব পাবেন, ঠিক আছে। জব মেডিসিনে ভর্তি হইয়া কারো কোর্স বাকি থাকে এরকম কোনো রেকর্ড নেই, মনে রাখেন। আচ্ছা, সুজন রায় লেখছেন তাতার নিয়ে কিছু বলেন। তাতার নিয়ে যদি কিছু বলি তাহলে দেখেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম প্রাণী তাতার, তাহলে এটা লেখেন পৃথক করছে কারে, এটা একটু লেখেন। পৃথক করেছে তাতারটা, যেহেতু একজন বলছেন পৃথক করেছে, পৃথক করেছে রাশিয়া থেকে শাখা নীল দ্বীপকে, রাশিয়া থেকে শাখা নীল দ্বীপকে, শাখা নীল দ্বীপ, শাখা নীল দ্বীপ। রাশিয়াও একটা দেশ অর্থাৎ স্থল, আর শাখা নীল দ্বীপ এটাও কিন্তু স্থল। এই দুইটার পৃথক করছে তাতার, পৃথিবীর দীর্ঘতম প্রণালী। আচ্ছা স্যার সীমারেখা পারালেন না, তাহলে সীমারেখা দেখেন, সীমারেখা গুরুত্বপূর্ণ কয়েকটা সীমারেখা আছে। আমরা পরবর্তী ক্লাসে মনে করে রাখেন, পরবর্তী ক্লাসে আমরা সীমারেখা সহ যা আছে অন্যান্য অক্ষরেখা সব পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। এখন যেহেতু অনেক রাত হয়েছে, আপনারাও আসলে আর মনোযোগী হবেন না, ঠিক আছে। আচ্ছা, মনির কাছে আইজি 8 বার ভুল করে, সময় পাইলে একবার বলবেন। আচ্ছা, মিস্টার তুষার আক্তার লিখছেন স্যার আপনার বাসা কোথায়? বাসা ভাই বরিশালে, আমি বরিশাল, মগো ওই আইতে নদী যাইতে খাল, মগো বাড়ি বরিশাল, ঠিক আছে। তাহলে আর কোনো অভিযোগ আছে কিনা বলেন, কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ, সব শিটে থাকবে ভাই, সব শিটে থাকবে। এরপর আপনাদের কাছে তো বই থাকবে, আপনারা নিজেরা নিজেদের মতো করে তো বই পড়বেন, যে কোনো ধরনের সাধারণ জ্ঞানের বই সবখানে পাবেন ভাই, একটু খুঁজে বের করতে হবে, এটা আপনার দায়িত্ব, ঠিক আছে। আশরাফুল ইসলাম লিখছেন, আশরাফুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এমনি মনোহর হোসেন স্যার আমার কোনো কমেন্ট পড়ে না, এইটা তো পড়ছি মনোহর ভাই, আপনার কমেন্ট পড়ছি। রাবেয়া তনিম লেখেন স্যার কোনগুলো পড়বো, কোনগুলা? ওই যে যা পড়াইছি এর বাইরে ফর্মজ যা আছে, তারপর হচ্ছে আপনার অন্যান্য কয়েকটা প্রণালী অত ইম্পর্টেন্ট না, এইগুলো ভালোভাবে পড়েন তাইলে হবে, এগুলো ভালোভাবে পড়েন। আলোচিত হয়েছে জিব্রাল্টারটা, ঠিক আছে। আজালুল ইসলাম লেখছেন সবুজ স্যার লাভ লাভ লাভ। এমএসটি রাজি লেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস হয়েছে। মুইও স্যার, গণেশ চৌধুরী লেখছেন মুইও স্যার। মনির হোসেন লেখছেন বরিশাল কোথায়? মগো বাড়ি একদম কুয়াকাটা সাগর পারে, আপনারা যাইয়েন, আমি দাওয়াত রইল। কোনো অভিযোগ আছে আপনাদের স্যারদের বিষয়ে, ক্লাসের বিষয়ে, ম্যানেজমেন্টের বিষয়ে? বলেন, কোনো অভিযোগ থাকলে বলেন। কোনো অভিযোগ থাকলে বলেন। গুড নাইট স্যার, সবাই গুড নাইট, গুড নাইট। রোমানা বেগম লাগছেন জিব্রাল্টার আর একবার, তাহলে অভিযোগ নাই আজকে, গুড ক্লাস তাই না? অনেক সুন্দর ক্লাস আজকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ আজকে ক্লাসে ভালো লাগছিল। জি স্যার, মনির ভাই গুড নাইট স্যার। আশরাফুল ইসলাম হৃদয়, শারমিন ইসলাম, আচ্ছা শুক্তারা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ইনসানি আক্তার খুব ভালো স্যার। মুসাদ্দেক লিখছেন আমার বাড়ি ঠাকুরগাঁও, আচ্ছা ঠিক আছে। বই পাই না লিখছেন, বই কখন পাবেন? পেয়ে যাবেন ইনশাল্লাহ, আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। ভালো থাকেন, নো কমপ্লেন স্যার। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আমরা সীমারেখাটা আপনাদের বুঝিয়ে দেবো ছন্দে ছন্দে।